stakeholder analysis is the technique to identify who are the project stakeholders. সেই ক্ষেত্রে আপনাদের প্রজেক্ট প্রপোজাল ফরম্যাট যখন করবেন তখন অবশ্যই প্রাইমারি সেকেন্ডারি স্টেকহোল্ডারের আপনার ফরম্যাটেও দেওয়া আছে একটা লিস্ট করতে হবে যে আপনার যে কাজগুলো আপনারা এখন জমা দিয়েছেন প্রবলেম ট্রিতে তার সাথে কারা কারা ইনভলভ। প্রাইমারি স্টেকহোল্ডারে অবশ্যই ডিরেক্ট বেনিফিশিয়ারিরাই আসবে এবং কিছু ইনডিরেক্ট বেনিফিশিয়ারিও হতে পারে যারা যাদের মাধ্যমে আপনি কাজটাকে উঠাবেন, যেমন যাদেরকে নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবেন, যাদেরকে অ্যাওয়্যার করলে আপনার অ্যাচিভ হবে, যারা আপনার টার্গেট গ্রুপ তারাও প্রাইমারি স্টেক হোল্ডার হবে। কিন্তু সেকেন্ডারি স্টেক হোল্ডার তুলনামূলকভাবে যারা হচ্ছে কমিউনিটি লিডার হতে পারে, তারপরে হতে পারে হচ্ছে গভর্নমেন্ট হতে পারে, তারপরে ডোনার এজেন্সি আদার যারা মানে ইন্টারেস্টেড এই ধরনের ডোনার এজেন্সি হতে পারে, এরকমরা হচ্ছে সেকেন্ডারি স্টেক হোল্ডার। এবং নেক্সট স্টেপ ইজ টু আইডেন্টিফাই দ্য লেভেল অফ ইন্টারেস্ট। তাহলে প্রথমে আমরা স্টেক হোল্ডার অ্যানালাইসিসের বা ম্যানেজমেন্ট অ্যানালাইসিসের একটা পার্ট হচ্ছে যে প্রথমে আইডেন্টিফাই করা যে কারা আমার প্রাইমারি কারা আমার সেকেন্ডারি স্টেক হোল্ডার। আর নেক্সট স্টেপ হচ্ছে টু আইডেন্টিফাই দ্য লেভেল অফ ইন্টারেস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন দ্য প্রজেক্ট। এটা কিন্তু আমরা প্রথম লেকচারটার মধ্যে একটা টেবিলে বলে দিয়েছিলাম যে আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডার আমরা আইডেন্টিফাই করব এবং ছকের মধ্যে আমরা বসিয়ে দিব তাদের আমার প্রজেক্টের সাথে কি ধরনের সম্পর্ক এবং তাদের কি ধরনের ইন্টারেস্ট, মানে এবং আইডেন্টিফাই দেয়ার ফিয়ার অ্যান্ড কনসার্ন অ্যাবাউট দ্য প্রজেক্ট। মানে হচ্ছে কারা আমার প্রজেক্টকে পজিটিভলি ইম্প্যাক্ট করবে, কারা নেগেটিভলি ইম্প্যাক্ট করবে, এই ধরনের জিনিসগুলো আমরা দেখব। The final step is to develop a good understanding of the most important stakeholders and develop a communication strategy to manage the relationship. সবচেয়ে বড় কথা হচ্ছে যারাই আপনার স্টেক হোল্ডার থাকে একটা প্রজেক্ট করতে গেলে আপনার খুবই ভালো সম্পর্ক মেনটেন করতে হবে। এবং এটাই আমি মনে হয় গতকালকে ক্লাসে বলছিলাম একটু না, কমিটি ডেন্টিস্টের মধ্যে একটা ক্লাস ছিল, মানে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে আপনাকে সবাইকে নিয়েই কাজটা করতে হবে। কমিটি লিডার লাগবে, এক নাম্বার হচ্ছে কমিটি পিপল, মানে আপনি একটা পাড়া বলেন মহল্লার একটা পিপল, এরা আপনার স্টেক হোল্ডার। তারপরে পিপলের সাথে কারা থাকবে, ওয়ার্ড কমিশনার থাকতে পারে যে একটু উপরে গেল, তারপরে হতে পারে সিটি কর্পোরেশনের মেয়র বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, তারপরে হতে পারে ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার, এরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের স্টেক হোল্ডার। আরো কিছু স্টেক হোল্ডার থাকতে পারে যারা জব রিলেটেড হতে পারে, কোনো ভলান্টারি গ্রুপ অফ অর্গানাইজেশন হতে পারে, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার থাকে। ডোনার যারা তারা তো এমনিও স্টেক হোল্ডার। তারপরে আবার আছে গভর্নমেন্টের যদি কোনো পলিসি মেকার বা গভর্নমেন্টের যদি কেউ থাকে, তো এই ধরনের বিভিন্ন গ্রুপে আমরা স্টেক হোল্ডারকে চিন্তা করি এবং ফাইনাল স্টেপটাই হচ্ছে আসল, যাদের প্রত্যেকের সাথে গুড রিলেশনশিপ রেখে আন্ডারস্ট্যান্ডিং রেখে মানুষকে না জানায় কোনো কাজ করলে আসলে কোনো লাভ নাই, কিন্তু জানালে মানুষ এম্পাওয়ার হয়, মনে করে যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এইটা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রেখেই আমাদের কিন্তু এই প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজগুলো করতে হবে। স্টেক হোল্ডারকে হ্যাপি না রেখে জীবনে কোনো কাজ হবে না, হতে পারে কিন্তু সাস্টেনেবল হবে না, যদি হয়ও তাহলেও সাস্টেনেবল হবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো এখানে মনে রাখতে হবে যে কারা কি অ্যালি, কারা হচ্ছে কি অপোনেন্ট, কারা আনডিসাইডেড পারসন, কারা কি আনডিসাইডেড পারসন। শুধু মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে প্রত্যেকটা জায়গায় আমরা দেখব যে এখানে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং সেলফ, নোন টু সেলফ, নট নোন টু সেলফ, নোন টু আদার্স অ্যান্ড নট নোন টু আদার্স, এইটাকে বলা হবে অ্যারেনা। আপনারা 2x2 টেবিল আমার এনসিটি স্টুডেন্টরা করেছে মনে হয় স্ক্রিনিং অ্যান্ড সার্ভেলেন্সে, আপনাদের আমি জানি না করা হয়েছে কিনা, তবে কাই স্কোয়ার বা ক্রস টেবিল যারা শিখেছে তাদেরকে 2x2 টেবিল শেখানো হয়, এপিডিওলজিতে শেখানোর কথা বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আপনাদের পড়িয়েছে কিনা আমি জানি না। দিস ইজ এ 2x2 টেবিল যেটা আমাদের স্ক্রিনিং অ্যান্ড সার্ভেলেন্সে আমরা পড়াই। দ্যাট ইজ দ্য ভ্যালিডিটি এবং মানে দেখার জন্য একটা টেস্টের সেন্সিটিভিটি স্পেসিফিসিটি, এটা আপনাদের এপিডেমিওলজিতে আছে। তো 2x2 টেবিল ক্রস টেবিল বলা হয়, যেটা আমরা কাই স্কোয়ারে দেখি 2x2 টেবিলটা। তো এইখানে 2x2 এআর রেশিও আর আর রেশিও এটা কথা অর্স রেশিও গুলো এটা দেখা হয় 2x2 টেবিলে, এগুলো বের করা হয়। তো 2x2 টেবিলে অডস দেখা হয় এবং সেন্সিটিভিটি দেখা হয়, স্পেসিফিসিটি দেখা হয়, ওভারঅল প্রিভ্যালেন্স দেখা হয়। সো এই ধরনের যে 2x2 টেবিলগুলো আছে, যখন আপনার নোন টু সেলফ এবং নোন টু আদার্স সবার কাছেই নোন, সেটা হচ্ছে অ্যারেনা। আর যারা নোন টু সেলফ কিন্তু নট নোন টু আদার্স, নিজে জানেন কিন্তু অন্যদের জানেন, এটা হচ্ছে ক্লোজড। আর একটা হচ্ছে আপনারা দেখেই বুঝতেছেন যখন নট নোন টু সেলফ এবং হচ্ছে নোন টু আদার্স, সেটা হচ্ছে ব্লাইন্ড।
মানে আপনি চেনেন না, বাকিরা চেনে, এটা হবে ব্লাইন্ড। আর কারো কাছেই নোন নয়, এটা হচ্ছে ডার্ক। এইটি কেন বোঝা যাচ্ছে, এইটাকে কেন বলা হলো, এটা আমি একটা প্রজেক্ট, আমরা যে কোর্স করেছিলাম, উনার অবদানই সবচেয়ে বেশি বিডি জবসের। উনার এখান থেকেই নেওয়া বেশিরভাগ জিনিস। আমরা যে কোর্সটা করেছি, এটা উনার পড়ানোর স্টাইলটাও ডিফারেন্ট। হি ইজ এ ভেরি নাইস গাই, এবং খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে ওনার এগুলোর উপরে। মানুষের জন্য ফাউন্ডেশন উনি কাজ করে, ওনার এখান থেকে নেয়া। তো উনি আমাদেরকে যেটা বলতেন যে যদি স্টেক হোল্ডারে আপনার অ্যারেনাকে না করতে পারেন, মানে অ্যারেনা মানে আসলে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়ার মতো মানুষকে চিনতে হবে। স্টেক হোল্ডার গুলোকে এমন ভাবে আইডেন্টিফাই করতে হবে, তাদের সেলফ ইন্টারেস্টটাকে আপনাকে এমন ভাবে মডিফাই করতে হবে, যদি এমন হয় যে আপনার প্রতি ইন্টারেস্ট সহ পজিটিভ ফিডব্যাক আনে, তো দ্যাটস গুড। আর যদি নেগেটিভ থাকে তাহলে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। তো সেই জন্য সর্ট অ্যানালাইসিস বলে, সর্ট অ্যানালাইসিসে এরকম কিছু করা হয়। সো এইখানে অ্যারেনা ইজ দ্য বেস্ট। আর আর যেটা হচ্ছে যে বাকি কোনোটাই, ডার্ক তো সবচেয়ে খারাপ। বাকি দুটো হচ্ছে 50-50। কারণ হচ্ছে যদি আপনি নিজে না জানেন, অন্যরা জানে, আপনি কিন্তু তাদের থেকে নলেজটা গ্যাদার করে নিতে পারবেন। আপনি আদার্সদের জিজ্ঞেস করে বা যেভাবে হোক সার্ভে করে, বেসলাইন করে, তাদের রোল কি, যেমন ধরুন কোনো ডোনার এজেন্সি হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে, স্টেক হোল্ডার, মানে কার কি কাজ, সেটাকে আপনি কিন্তু সার্ভে করে জেনে নিতে পারবেন। কিন্তু ডার্ক হলে তো কিছুই সম্ভব না, একেবারেই সম্ভব না। এবং ক্লোজড হলে যেটা হবে যে ক্লোজড এর থেকে ব্লাইন্ড বেটার। ব্লাইন্ড হলে আপনি সার্ভে করে নিতে পারেন। আর নোন টু সেলফ হচ্ছে যদি আপনি চিনেনও, কিন্তু যদি আপনার এই চেনাটা কোনো কাজে লাগবে না, যদি আপনি সেই স্টেক হোল্ডারকে মোটিভেট করে বাইরের মানুষের সাথে পরিচিতি করে দিতে না পারেন। সবসময় মনে রাখবে যে প্রজেক্টে অলওয়েজ মনে রাখতে হবে যে আমার কি কি অ্যাডভান্টেজ আছে, আমার কি কি চ্যালেঞ্জেস আছে, আমার কি কি থ্রেট আছে, আমার কি কি অপরচুনিটি আছে, এবং আমার একটা হচ্ছে নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কিংটাই হচ্ছে সবার সাথে গুড রিলেশন। আর আমার কি কি অ্যাডভান্টেজ আছে, কারা আমার পক্ষে, কারা আমার বিপক্ষে, আমার ট্রান্সপোর্ট ভালো কিনা, আমার ওখানে খুব অ্যাক্সেস খুব ভালো, আমার পরিচিত মানুষ আছে, তাদের এই যে অনেক সময় দেখা যায় কোনো একটা কাজ করতে গেলে আমরা পরিচিত মানুষ খুঁজি, যে তুমি একটু বলে দাও তাহলে কাজটা ইজি হবে। দিস ইজ কল্ড অ্যাডভান্টেজ। আর চ্যালেঞ্জেস হচ্ছে মানে আপনার একেবারে আননোন প্লেস, আপনি কাউকে চিনেন না। যেমন ধরেন একটা জায়গায় গেলেন, তার ট্রান্সপোর্ট সিস্টেম খুবই খারাপ, আমরা যে এরিয়াতে প্রজেক্টটা পড়ছে, এবং দেখা গেল যে ওখানকার পলিটিক্যাল সিচুয়েশনও স্টেবল না, অথবা আপনার যে লোকাল পিপল আপনাকে হেল্প করতেছে না। আমাদের অনেক রকম চ্যালেঞ্জেস থাকে। আর তারপরে আপনার বাজেটে আপনি কাজটা ঠিকমতো করতে পারতেছেন না। আর থ্রেট তো যেটা হচ্ছে যে থ্রেট হচ্ছে আননোন, চ্যালেঞ্জেস হচ্ছে নোন। মানে চ্যালেঞ্জেস আপনি সার্ভে করে বের করতে পারবেন, বের করে আপনি চ্যালেঞ্জ ওভারকাম করার চেষ্টা করবেন। কিন্তু থ্রেট হচ্ছে সাডেন আপনার সামনে আসবে, এবং আপনি বুঝবেন না, হঠাৎ করে আপনার প্রজেক্ট পরিচালনা করতে করতে থ্রেট সামনে চলে আসতে পারে। সো দ্যাট ইজ কল্ড থ্রেট। সো আমরা সবসময় চিন্তা করব, সটা আমরা বলি হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড হচ্ছে থ্রেট। ঠিক আছে? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড হচ্ছে থ্রেট। তো সেটাকে অ্যাক্টন হিসেবে দেখিয়েছে। তবে আমরা সাধারণত সট অ্যানালাইসিসকেই বেশি প্রাধান্য। সট অ্যানালাইসিস আর এটা পুরো একই জিনিস, কোনো ডিফারেন্স সেরকম নেই। তাহলে আপনার স্ট্রেংথ হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কিছু অ্যাডভান্টেজ এবং কিছু অ্যাডভান্টেজেস যেটা আপনি আগে থেকেই জানেন। আর এইখানে অপরচুনিটি যেটা, সেটা হলো যে আপনি হঠাৎ করে থ্রেট আর অপরচুনিটি হচ্ছে আননোন জিনিস। মানে আপনি ভালো জিনিসটাও পেলেন, কিন্তু হঠাৎ করে পেলেন, আপনি জানতেন না যে এটা আপনার জন্য অপেক্ষা করতেছে। দিস ইজ কল্ড অপরচুনিটি। মনে করেন যে আপনি একটা কাজ করতেছেন, তো আপনার ফান্ডের খুব ক্রাইসিস ছিল, আপনি জানেন যে চ্যালেঞ্জ আছে যে এই ফান্ডে কাজটা শেষ করতে পারবো কিনা। এর মধ্যে হয়তোবা কোনো একজন হাই লেভেলের কমিউনিটি লিডার বা কোনো ইয়ে প্রজেক্ট করতে করতে কোনো আরেকটা ডোনার ফান্ড অথবা হাই লেভেলের কমিউনিটি, যারা অনেকেই কিন্তু এটা করে, কাজ করতে করতে আপনাদেরকে কিছু ফান্ড দিল যে ঠিক আছে আমরা এই কাজটা করছি, আপনার দ্যাট উইল বি ইওর অপরচুনিটি। আপনি কিন্তু এটা জানতেন না, সার্ভে অ্যানালাইসিস করে আপনি পাননি, কিন্তু গত 1 বছরের রিলেশনে আপনি এমন কিছু পেতে পারেন যেটা আপনার জন্য অপরচুনিটি হয়ে দাঁড়াবে। যেটা সুজন্য থ্রেট আর অপরচুনিটির জন্য সবাইকে রেডি থাকতে হয়, প্রজেক্ট ম্যানেজার, ইডি, যে আমাদের কখন আসে। আর অ্যাডভান্টেজ আর চ্যালেঞ্জ হচ্ছে ইউর অ্যাডভান্টেজ, ইউ নো
that what is your scope, what is your budget, what is this population, and what is your environment. আপনি সব সার্ভে করে নামছেন, সেইটুকু আপনার যেটুকু আপনি জানেন সেটুকু আপনার অ্যাডভান্টেজ। এবং গুড ডোনার রিলেশনশিপ, তারপরে গুড রিসোর্স, এগুলি সবই অ্যাডভান্টেজের মধ্যে পড়ছে। গুড ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য প্রজেক্ট প্লেস, সবকিছু। আর চ্যালেঞ্জ আমি বলে দিয়েছি, চ্যালেঞ্জ হচ্ছে যে কোনো চ্যালেঞ্জের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রিসোর্স কনস্ট্রেন্ট। রিসোর্স কনস্ট্রেন্ট নিয়েই কিন্তু আমরা কাজটাকে ওভাবে প্ল্যান করেই নামতে হয়। সো সর্ট অ্যানালাইসিস মানে কি আমি আবার বলে দিচ্ছি, স্ট্রেংথ, উইকনেস, opportunity and threat. Strength or weakness, it is known to you. Opportunity and threat, it is unknown to you. Okay? এটা বোঝা গেছে তো? একটা না বললেও হবে, সর্টও যদি দেওয়া হয় তাহলে আপনারা আশা করি বলতে পারবেন। What is your strength, what is your weakness, and what is your opportunity, and what is your threat. So risk management আমাদের আরেকটা ম্যানেজমেন্টের পার্ট ছিল। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে processes concerned with identifying, analyzing and responding to project risk. It includes the processes concerned with, মানে আমি হচ্ছে প্রজেক্ট রিস্ক গুলাকে আগে থেকে আইডেন্টিফাই করা, মানে যেটা আনপ্রেডিক্টেবল। যে আমরা অনেক সময় বলি যে আনপ্রেডিক্টেবল হচ্ছে যে যদি এ ধরনের কিছু হয়, আমি জানি না যে হবে, যদি এই ধরনের কোনো কিছু হতে হয় তাহলে এটার একটা অ্যাডভার্স ইফেক্ট পড়বে। সো আমাদের এখানে যেটা হবে যে আমাদেরকে রিস্ক আইডেন্টিফিকেশন করতে হবে, রিস্ক অ্যানালাইসিস অ্যান্ড কোয়ান্টিফিকেশন করতে হবে, রিস্ক রেসপন্স অ্যান্ড রিস্ক মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। যে কোনো ধরনের রিস্ক, এটা এক ধরনের থ্রেটের মতোই, যে কোনো ধরনের রিস্ক আমাদের প্রজেক্ট চলাকালীন পিরিয়ডে আসতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আইডেন্টিফিকেশন করে আমাদেরকে সেটা মিটিগেট করতে হবে, রিস্ক মনিটরিং অ্যান্ড কন্ট্রোল করতে হবে। আরেকটা ছিল ইনফরমেশন ম্যানেজমেন্ট। ইনফরমেশন ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাক্টিভিটি কমপ্লিশন রেট এগেইনস্ট দ্য টার্গেট। মানে আমি যেটাই আমি করি, আমি আমার কাজগুলাকে মানে রেকর্ড রাখবো, সব কাজের কিন্তু রেকর্ড রাখতে হবে। আপনি যাই করেন, আপনি যদি একটা পয়সা খরচ করেন প্রজেক্টের, 1 টাকা 1 পয়সা যাই বলেন, আপনাকে ক্যালকুলেট করে প্রজেক্টের হিসাব রাখতে হবে। ইনফরমেশন গুলা সবসময় কারেক্ট থাকতে হবে, এবং আপনি মানে কি কি অ্যাক্টিভিটি কমপ্লিট করলেন, কবে করলেন, কোথায় করলেন, কতগুলো বেনিফিশিয়ারিকে কভার করলেন, কোন কোন স্টেক হোল্ডারকে ইনভলভ করছেন, কয়টা মিটিং করছেন, তারপরে যে আউটকাম ওয়াইজ কোয়ার্টারলি স্ট্যাটাস এবং কুমুলেটিভ স্ট্যাটাস, তারপরে অল দ্য ওয়ার্ক প্ল্যান, তারপরে হচ্ছে আপনার জব রেসপন্সিবিলিটিস, আপনি যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন সেই জব সার্কুলার, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপরে হচ্ছে তাদের স্যালারি দিলে স্যালারি শিট, তাদের অ্যাটেন্ডেন্স শিট, তারপরে মিটিং এর অ্যাটেন্ডেন্স শিট, মানে মানে এত পেপার মেইনটেইন। দিস ইজ কল্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট। ইনফরমেশন ম্যানেজমেন্টের সব বাজেট আপডেট, ক্যাশ এক্সপেন্ডিচার, মানে এভরি জায়গায় ইনফরমেশন ম্যানেজমেন্ট, নট অনলি ফিনান্সিয়াল বাজেটের ভাউচার রাখা বা ফিনান্সিয়াল ক্যাশ এক্সপেন্ডিচার, মানে এবং হচ্ছে ক্যাশ যেটা পাচ্ছেন সেটা, এবং এক্সপেন্ডিচারের সব ইনফ্লো অ্যান্ড আউটফ্লো সব থাকতেই তো হবেই। তার সাথে আপনার যত পেপার আছে সমস্ত পেপার ওয়ার্কের কিন্তু ফাইল করতে হবে। দিস ইজ কল্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট। দিস ইজ ফর দ্য ক্লিয়ার কাট থাকার জন্য ডোনারের কাছে। সো আমাদের আই থিঙ্ক যে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ম্যানেজমেন্ট। আমরা তাহলে 9টা ম্যানেজমেন্ট ছিল। সো আমরা এখানে 9টা ম্যানেজমেন্টের পরে আমরা আসতেছি, এটা হচ্ছে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন। এটা হচ্ছে প্রজেক্ট ডেভেলপমেন্টের পার্ট, ইট ইজ নট দ্য ম্যানেজমেন্ট পার্ট। আমরা এতক্ষণ যেটা পড়েছি যে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, ইনফরমেশন ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এবং প্রথম থেকে আরো পড়লাম বাজেট ম্যানেজমেন্ট। তো এই সবগুলো 9টা ম্যানেজমেন্ট, এটা প্রায়ই আসে, কোনো একটা নির্দিষ্ট ম্যানেজমেন্টও আসতে পারে। সো মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, হোয়াট ইজ মনিটরিং অ্যান্ড হোয়াট ইজ ইভালুয়েশন? আগেই বলে দিই যে মনিটরিং ইভালুয়েশন হচ্ছে প্রজেক্টের ইন্টিগ্রাল পার্ট, যেটা ছাড়া আপনি কখনোই একটা গোল বা অবজেক্টিভকে অ্যাচিভ করতে পারবেন না বা ডোনার স্যাটিসফ্যাকশন নিতে পারবেন। দিস ইজ দ্য লগ ফ্রেম ইজ ফর দ্য মনিটরিং। লগ ফ্রেম একটা মনিটরিং ইভালুয়েশন টুল, যে আপনার যে ইন্ডিকেটরগুলো সেট করছেন এগুলো কিন্তু মনিটরিং ইভালুয়েশনের পার্ট। সো মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সেকশন ইজ অফ গ্রেট ইন্টারেস্ট টু ডোনার্স। আপনার ডোনার কাছে যদি এই ধরনের কোনো মনিটরিং ইভালুয়েশন ইন্ডিকেটর না দিতে পারেন, সো ইউ কান্ট অ্যাচিভ ইউর গোল। আর ছোটখাটো ডোনারের কথা বলছি না, কিন্তু নিয়ম হচ্ছে যদি ইন্টারন্যাশনাল ডোনারের সাথে, যে কোনো ডোনারের সাথে কাজ করেন, তাহলে অবশ্যই এই ধরনের
monitoring evaluation tool maintain করতে হবে. The section provides this section details on how the effects of the intervention will be measured. তাহলে monitoring evaluation এর মাধ্যমে আমরা প্রজেক্টের দেই আর রিসার্চ দি ইন্টারভেনশন will be measured. আমরা কিন্তু আউটকামটাকে মেজার করতে পারি যে আমাদের যেই যে কাজটা করেছি তার আউটকাম মেজার করতে হবে। আমি বলেছি মেজারেবল হবে, কারণ আমাদের অবজেক্টিভ সবসময় স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, এটাই বলেছিলাম তাই না? স্মার্ট এ কি অ্যাচিভেবল, রিলেভেন্ট এন্ড টাইম বাউন্ড। তাহলে এইটি হলো সেইটা অবশ্যই তাহলে মেজারেবল। In addition, a well-designed monitoring and evaluation plan will enable project staff to understand how the project is functioning and to make programmatic decisions throughout the life of the project. So a well-designed monitoring and evaluation plan will enable project staff to understand. তাহলে এখানে আপনি বলেছেন যে আমি একটা লগ ফ্রেম দেখে এবং একটা রিপোর্টিং দেখেই, মনিটরিং ইভালুয়েশন প্ল্যানের এক একটা লগ ফ্রেমের সাথে কিন্তু এক একটা অ্যাক্টিভিটি রিপোর্টিং থাকে, তা দেখেই কিন্তু আমি বুঝে যাই, বা ডোনাররা কিন্তু অনেক এক্সপার্ট, তারা বোঝে যে প্রজেক্টটা কিভাবে ফাংশন করছে এবং প্রোগ্রামেটিক ডিসিশনগুলা কিভাবে প্রজেক্টের বিভিন্ন জায়গায় আমরা নিচ্ছি। So it is called the monitoring and evaluation. So আমাদের এখানে monitoring and evaluation section should answer the following questions. মানে এখানে আমরা কি কি জিনিস আসলে দেখবো, এটাকে মোর এলাবোরেট করার জন্য আমি বলছি refer to the logical framework. তাহলে what indicators will be, আমরা সবাই এখন জানি ইন্ডিকেটর কি। ইন্ডিকেটর হচ্ছে আউটকাম মেজারমেন্টের জন্য একটা রেট বা একটা রেট, তাই না? একটা ডিনোমিনেটর থাকবে, একটা নিউমারেটর থাকবে, ইন্ডিকেটর যে আমরা এতটা অ্যাচিভ করব, এটা একটা রেটের মতো একটা ইন্ডিকেটর আমরা সেট করেছি। where will the information or data come from, কোথা থেকে এই ডাটা বা ইনফরমেশনটা আসতেছে, we will collect the data, how and how often will the data will be collected and how often will reporting occur. তাহলে এই মনিটরিং ইভালুয়েশনের জন্য এই জিনিসগুলা কম্পালসারি, যে এই পাঁচটা ইন্ডিকেটরস কি কি থাকবে এবং কোনটার জন্য কোন ইন্ডিকেটর থাকছে এবং সেইটা কিভাবে আসবে, হ্যাঁ সেটা কিভাবে আসবে, ডাটা সোর্স কি, কে এই ডাটাটা কালেক্ট করবে, হাউ অফেন ডাটা কালেক্ট করা হবে এবং হাউ অফেন রিপোর্ট করা হবে। তো প্রজেক্ট মনিটরিং এর টেবিলে দেখেন দিস ইজ কল্ড ম্যাডাম মনিটরিং যেটা মানে ইন্ডিকেটর যেটা, তো মাঝে মাঝে ম্যাডাম মানে কোয়ালিটেটিভ চলে আসে, তো মানে সব তো মানে কোয়ান্টিটেটিভ হয় না দেখি নাকি? হ্যাঁ আপনারা না বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে ওভিআই, হ্যাঁ, যেটা অবজেক্টিভলি ভেরিফাইড ইন্ডিকেটর ক্যান বি কোয়ান্টিটেটিভ, ক্যান বি কোয়ালিটেটিভ। তো যখন আপনারা ওভিআইটা করবেন, যে আপনি যদি বলেন যে ধরেন আপনি একটা রাস্তা বানাচ্ছেন, তাই না? আপনি একটা কোম্পানি, আপনি একটা কাজ পেয়েছেন একটা প্রজেক্টের, এবং সেটা কাজটা হলো একটা সিভিল ইঞ্জিনিয়ারিং বা রোড কন্ট্রাক্টরি কাজ, হ্যাঁ, কথার কথা এটাও একটা প্রজেক্ট। সো সেখানে আপনার মনে হলো যে 1000 কিলোমিটার একটা রাস্তা বানানোর কাজ পেয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার যে ইন্ডিকেটরটা হবে, মানে সেই ইন্ডিকেটরটা কোয়ার্টারলি আপনি কতটুকু অ্যাচিভ করতে পারবেন সেটা হলো আপনার ইন্ডিকেটর। আপনি যদি শো করেন ধরেন আপনার প্রজেক্টটা 3 বছরের বা 2 বছরের, তো সেখানে যদি আপনি কোয়ার্টারলি এটা বলেন যে আমি এই ফার্স্ট কোয়ার্টারে অথবা সেকেন্ড কোয়ার্টারের মধ্যে বা আগামী 6 মাসের মধ্যে কোয়ার্টারলি আমি এত কিলোমিটার রাস্তা বিল্ড আপ করব, এটার বাজেট হচ্ছে এত টাকা, মানে ইনস্টলমেন্টে সব টাকা তো আপনাকে একবারে দিয়ে দিবে না ডোনাররা, এটার বাজেট হচ্ছে এত টাকা, এটাতে এতজন লোক কাজ করবে এবং আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা এর মধ্যে এত কিলোমিটার রাস্তাকে নিজে পাবো। তাহলে আপনি কি বললেন, আপনার ইন্ডিকেটরও কিন্তু আপনি বলে দিয়েছেন যে আপনি এত কিলোমিটার রাস্তা, তাহলে এটা হবে যে টোটাল রাস্তার কিলোমিটার সাথে আপনি কতটুকু রাস্তা বিল্ড আপ করলেন সেই পার্সেন্টেজটা, ঠিক আছে? আমরা কিন্তু এভাবে ওভিআই মেজার করি, এরকম করে আমি বলেছি। সো আপনার এটা হলো কোয়ান্টিটেটিভ, কিন্তু যেমন অ্যাওয়ারনেস কিন্তু কোনো কিলোমিটার, কেজি বা কোনো কোয়ান্টিটি দিয়ে আপনি মেজার করতে পারবেন না। আপনি অ্যাওয়ারনেস ডেভেলপ করলো কি করলো না, এটা হলো কোয়ালিটেটিভ। কিন্তু কোয়ালিটেটিভ হলেও আমরা কিন্তু বলি যে আমরা একটা বেসলাইন সার্ভে করে দেখব যে এতজন মানুষের অ্যাওয়ারনেস মেজার করার জন্য কোনো ইন্ডিকেটর রাখলাম, আমি বলতে পারি, আমরা কিন্তু বলেছি যে 20% উইল বি অ্যাওয়্যার বা 70% অফ দ্য কমিউনিটি পিপল উইল বি অ্যাওয়্যার বাই দিস প্রজেক্ট ওয়ার্ক। সেই 70% আবার আমি একবারে অ্যাচিভ করবো এটা তো আমি বলতে পারি না, কারণ সব অ্যাওয়ারনেস মিটিং তো এক মাসে শেষ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে বাই দিস কোয়ার্টার বা সেকেন্ড কোয়ার্টার 30% awareness will be developed. By
fourth quarter 60% awareness will be, by the last quarter 70% awareness will be developed. এইখানে সবসময় মনে রাখবেন যে কোয়ালিটেটিভও ইন্ডিকেটর হতে পারে, কিন্তু সেটাও আপনি বলতে পারেন। এটা এমন না যে আমরা সেটা মেজার করতে পারি না। হ্যাঁ, কোয়ালিটেটিভ মেজারমেন্ট হতে পারে, কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট হতে পারে। ওকে, ওকে। সো এখানে প্রজেক্ট মনিটরিং টেবিলে কিন্তু আমাদের ওই অ্যাক্টিভিটি রিপোর্ট গুলার মতো করেই আসতেছে। আর বলেন না, আপনাদের মশা আছে? মশার কামড়ে তো অবস্থা খারাপ, অনেক মশা হলো। এত মশা বেড়ে গেছে, কি যে অবস্থা! ঢাকায় তো থাকাই যাবে না, দেখি বাইরেই ভালো। উফ। এখানে what will be done, how will be, who will do it and how will do it, তারপরে কোথায় করবে, when, কখন করবে, কোথায় করবে, কি রেজাল্ট পাওয়া যাবে, যেটা আউটকামে আমরা বলি। এটা অ্যাক্টিভিটি টেবিলে আমি বারবারই আপনাদেরকে দেখিয়েছি অ্যাক্টিভিটি টেবিলে। এবং ইন্ডিকেটরটা কি আসলে, এই যে ডান হবে, আসলে ডানার জন্য একটা ইন্ডিকেটর সেট করা ডিনোমিনেটর এবং নিউমারেটর দিয়ে, এবং বাজেট কত আমরা, এটা অনেকটা অ্যাক্টিভিটিতে আপনাদের যে অ্যাক্টিভিটি প্ল্যান আমরা দেখিয়েছিলাম, এটা অনেকটা ওটার মতোই। আপনারা নিশ্চয়ই মনে আছে কিনা, আপনারা এই যে এই ধরনেরই, আপনার রিসোর্স কি কাজে লাগবে, কবে শেষ হবে কাজটা, কে রেসপন্সিবল, ইন্ডিকেটর কি, আমি বলেছিলাম যে লগ ফ্রেমে যা যা বসাবেন সবই মনিটরিং এর পার্ট। তো এখানে তাহলে প্রজেক্ট মনিটরিং টেবিলের জন্য যারা মনিটরিং এর দায়িত্বে আছে, মনিটরিং ইভালুয়েশন অফিসার আলাদাই থাকে প্রজেক্টে, তাদের জন্য এখানে দিয়ে দেওয়া হয় হোয়াট উইল বি ডান, হু উইল ডু ইট, কখন করবে, কোথায় করবে, কি রেজাল্ট পাবো এটা করার পরে, এটার ইন্ডিকেটর কি, মানে কিভাবে এটাকে মেজার করব, এবং সেখানে আমি একটা ইন্ডিকেটর দিয়ে দিলাম যে আমি এভাবে এটাকে দেখব, এবং বাজেট তার জন্য কত টাকা লাগবে। এবং এইটা সবসময় দেখবেন অ্যাক্টিভিটির সাথে যে টাইম ফেজ প্রায়োরিটি নেটওয়ার্ক, এবং আমি আগেও বলেছি যে আমরা কিন্তু অ্যাক্টিভিটি কোয়ার্টারলি বসাবো। এর আগে আমি বলেছি যে অ্যাক্টিভিটি কিন্তু কোয়ার্টারলি বসাতে হবে। এখানে কিন্তু কোয়ার্টার মানে এখানে এক একটা ইয়েতে কয়টা কোয়ার্টার থাকে, ইয়ারে চারটা কোয়ার্টার। চারটা কোয়ার্টার, তাহলে 12-র মধ্যে চারটা কোয়ার্টারে 3 মাস 3 মাস করে কাজের অংশগুলো আমরা বসায় যাব। ঠিক আছে? তো এটা হলো মনিটরিং এন্ড ইভালুয়েশন অফ দ্য প্ল্যানস এক্সিকিউশন। সেখানে ইভালুয়েশনের জন্য, ইভালুয়েশন মেইনলি আসলে নিজেদের জন্য না, ইভালুয়েশন হচ্ছে আপনাকে দেখবে, মানে বাইরের কোনো ডোনার কোম্পানি দেখতে পারে, থার্ড পার্টি দিয়ে করতে পারে। ইভালুয়েশন হচ্ছে অ্যাট দ্য এন্ডের ইম্প্যাক্টটা দেখবে, অ্যাট দ্য এন্ড আপনি গোলের কাছাকাছি গিয়েছেন কিনা, সব ইন্ডিকেটর গুলাকে বা যেগুলো অবজেক্টিভ ছিল এটা অ্যাচিভ করেছেন কিনা, এই যে ডিজায়ার্ড আউটকাম আপনার কি ছিল, অ্যাকচুয়াল আউটকাম কি, মানে আপনি হয়তো বলেছেন লগ ফ্রেমে আমি 70% করব, করেছেন হয়তো, রাস্তা কিলোমিটার 1000 কিলোমিটার বানানোর কথা ছিল 6 মাসে, সেখানে হয়তো বা আপনি পেয়েছেন 800 কিলোমিটার, তাহলে অ্যাকচুয়াল আউটকামটা কি, এই যে ডিফারেন্স কতটুকু করতে পেরেছেন, সেই প্রত্যেকটা একটি, সেটা হলো ইভালুয়েশন। ইভালুয়েশন করে কিন্তু আপনাকে দেখবে যে আপনি যা বলেছিলেন তার থেকে আপনি কতটুকু ল্যাকিং আছেন, কতটুকু বিহাইন্ডে আছেন। এটাই হলো মেইনলি ইভালুয়েশনের পার্ট। সো ইভালুয়েশন হয় এট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট অথবা এট দ্য মিড অফ দ্য প্রজেক্ট, যদি অনেক বড় লং টাইমের প্রজেক্ট হয় তাহলে মিডিয়া অথবা এন্ডে, এটা মনে রাখতে হবে, মিড টাইম ইভালুয়েশন, এন্ড টাইম ইভালুয়েশন, বেসলাইন কিন্তু কোনো ইভালুয়েশন হয় না। কিন্তু মনিটরিং কিন্তু ফ্রম দ্য স্টার্ট অফ দ্য প্রজেক্ট আপনার মনিটরিং শুরু হয়ে যাবে। মনিটরিং ইজ দ্য সুপারভিশন ডে টু ডে অ্যাক্টিভিটিস, supervision of the day-to-day activities, but not evaluation. Evaluation is আপনার এই মনিটরিং করতে করতে 1 বছর পরে যদি আপনার কতটুকু আপনি অ্যাচিভ করতে পারছেন, সেটা হলো আপনার ইভালুয়েশন। এবং তাতে নেসেসারি অ্যাডজাস্টমেন্ট ইভালুয়েশনের মাধ্যমে, যেগুলোতে মিড টার্ম ইভালুয়েশনই বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, যে 2 বছর প্রজেক্ট হলে 1 বছরে একবার, 2 বছরে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্ট গুলাকে করতে, ধরেন আপনার অ্যাকচুয়াল আউটকাম হয়েছে 800 কিলোমিটার ডিজায়ার্ড টাইমের মধ্যে এবং একই বাজেটে, তখন দেখা যাচ্ছে যে আপনার আউটকাম ছিল এটা ডিজায়ার্ড, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে এটা, এবং রিজনস অর কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস, কেন আপনি অতটুকু করতে পারেন নাই সেটা কিন্তু রিজন আপনাকে দিতে হবে। এটাই হলো ইভালুয়েশনের এক্সিকিউশনের টেবিল। করতে পারেননি এবং নেসেসারি অ্যাডজাস্টমেন্ট কি, এখন আপনি বাকি কাজটা কিভাবে শেষ করে দিবেন সেটা আপনার ডোনারকে বুঝাই দিতে হবে, যে আমি আসলে কিভাবে শেষ করে দিব। আমি এমন যদি হতে পারে যে নো বাজেট এক্সটেনশন, নো বাজেট, মানে নন ফিনান্সিয়াল প্রজেক্ট পিরিয়ড এক্সটেনশন, এটা অনেক সময় হয় যে ঠিক আছে আমার বাজেট আর অ্যালোকেট হবে না, কিন্তু আমি 6 মাস বাড়ায় নিচ্ছি বা 3 মাস বাড়ায় নিচ্ছি আমার কাজটাকে শেষ করার জন্য। এখন অ্যাডজাস্টমেন্ট আপনাকেই করতে হবে, আপনার সাথে ডোনারের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়েই আপনাকে এই অ্যাডজাস্টমেন্টগুলো করতে হবে, ইফ ইউ আর নট এবল টু অ্যাচিভ ইউর ডিজায়ার্ড আউটকাম উইথ ইউর ডিজায়ার্ড ইন্ডিকেটর। ঠিক আছে?
নাকি বোঝা যাচ্ছে না? আমি তো কারোই কিছু শুনছি না, কাউকে দেখছিও না, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। জি ম্যাডাম, আছি ম্যাডাম। জি ম্যাম আছি। আছেন? জি ম্যাম আছি ম্যাম আমরা। আচ্ছা ঠিক আছে, যারা যারা আছেন তাদের চেহারা দেখেন, মাঝে মধ্যে একটু আপনাদের ভালো ভালো চেহারাগুলো একটু আমাকে দেখেন, ঠিক আছে? ওকে। কি ম্যানেজারিয়াল প্ল্যানিং ইস্যুস হচ্ছে এখানে, আপনি কোশ্চেন গুলো পড়লে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো যে অবজেক্টিভ, অ্যাকশন, রিসোর্সেস, ইমপ্লিমেন্টেশন। সো আমরা আসলে ম্যানেজারিয়াল প্ল্যানিং ইস্যু, এই যে জিনিসগুলো এখন আমি দেখাচ্ছি আপনাকে, সেটা কিন্তু আপনি অলরেডি করে ফেলছেন। অ্যাক্টিভিটি প্ল্যানিং এর সময় কিন্তু আপনি করে ফেলছেন যে আমরা কোন অবজেক্টিভ চাওয়া হয়েছে, তারপরে হচ্ছে প্রত্যেকটা অবজেক্টিভের ইম্পর্টেন্সটা কি, তারপর হচ্ছে একটা অবজেক্টিভের সাথে একটা অবজেক্টিভ কিভাবে রিলেটেড, এবং সব জায়গায় প্রত্যেকটা অবজেক্টিভ কিভাবে আমি অ্যাচিভ করব, সবই কিন্তু আমরা আগে থেকেই আমরা বলে দিয়েছি। এবং অ্যাকশনও তাই, যে কি কি অ্যাচিভমেন্ট, অবজেক্টিভ অ্যাচিভমেন্টের জন্য, সাকসেসফুল অ্যাচিভমেন্ট অফ অবজেক্টিভের জন্য কি কি ধরনের অ্যাকশন করা হবে, অ্যাক্টিভিটি প্ল্যানিং করা হচ্ছে, সেটা আমরা দেখব। তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক কি হবে, এগুলো সব আমাদের বলা আছে। কিন্তু এটি সেই কি ম্যানেজারিয়াল প্ল্যানিং ইস্যু যেটা আপনার ডোনাররা দেখতে চায় এবং দেখবে। সো এখন আমরা ইভালুয়েশন কি। সো মনিটরিং, আমি যেটা বলবো যে মনিটরিং ইজ দ্য সিস্টেমেটিক অ্যান্ড রুটিন কালেকশন অফ ডাটা during project implementation for the purpose of establishing whether an intervention is moving towards the set objectives or project goal. মনিটরিং কিন্তু সারাক্ষণই রুটিন কালেকশন অফ ডাটা বলেই দিয়েছে, মানে আপনার প্রজেক্ট পিরিয়ড শুরু হওয়া থেকেই মনিটরিং শুরু হয়ে যাবে। মনিটরিং ইজ দ্য কন্টিনিউয়াস সুপারভিশন অফ দ্য প্রজেক্ট অ্যাক্টিভিটিস টুয়ার্ডস দ্য অবজেক্টিভ, মানে আমি অবজেক্টিভ দিকে আস্তে আস্তে আগাচ্ছি কিনা, এবং সেটা কিন্তু আমি রেগুলার সুপারভিশনে, কারণ এই জন্যই এই মনিটরিংটা কিভাবে করতেছেন, আপনাকে কিন্তু ডোনার প্রতি মিনিটে মিনিটে কিন্তু আপনাকে মনিটর করবে না, কিন্তু আপনার ট্র্যাক রেকর্ড রাখতে হবে। যেমন আপনি যখন অ্যাক্টিভিটিতে ট্র্যাক রেকর্ড করে দিয়েছেন যে আমি এই কোয়ার্টারে এই কয়টা কাজ করব, এই কোয়ার্টারে এই কয়টা মিটিং করব, এই কোয়ার্টারে এতজনকে, আর এই কোয়ার্টারে এতটুকু স্টেক হোল্ডার ইনভলভ করবো, এই কোয়ার্টারে এতটুকু রাস্তা আমি বিল্ড আপ করব, তখনই কিন্তু আপনি একটা ট্র্যাক রেকর্ড রাখবেন। এটি ডে টু ডে অ্যাক্টিভিটি, যে আপনার যেই কাজগুলো যেই সময় করার কথা, প্রতিদিনের, 7 দিনের, তারপরে মান্থলি, সেটাই হচ্ছে মনিটরিং, যে আপনি ঠিক ট্র্যাকে আছেন কিনা। and in this case data is collected throughout the life cycle of the project, প্রতিটা প্রজেক্ট পিরিয়ডের পুরোটা সময় ধরে আপনি মনিটরিং করছেন। and the data collection tools are usually embedded into the project activities in order to ensure that the process is seamless, মানে প্রসেসটা যেভাবে আপনি প্ল্যান করেছিলেন সেইভাবেই আগাচ্ছে এবং প্রজেক্ট অ্যাক্টিভিটিস গুলো সেইভাবেই চলছে। কিন্তু ইভালুয়েশন হচ্ছে হেল্পস টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স। ইভালুয়েশন কিন্তু তা নয়, ইভালুয়েশন হচ্ছে আপনার প্রজেক্ট পারফরমেন্স ইন্ডিকেটর। ইভালুয়েশনে আপনার ফিউচার ম্যানেজমেন্ট অফ আউটপুট, আউটকাম অ্যান্ড ইম্প্যাক্ট, ওই যে আমি দেখালাম একটু আগে, ইভালুয়েশন হচ্ছে যে আপনি কতটুকু আপনার করার কথা ছিল, কতটুকু আপনি অ্যাচিভ করেছেন, কতটুকু আপনি করতে পারেননি, আপনি গোলের কত কাছাকাছি আছেন, তার মানে ইম্প্যাক্ট ইভালুয়েশন। ইম্প্যাক্ট ইভালুয়েশন হচ্ছে এটাই ইভালুয়েশন, ইম্প্যাক্টকে দেখা যে আপনি আউটকাম অ্যান্ড ইম্প্যাক্ট। আর মনিটরিং হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো ঠিক মতো হচ্ছে কিনা, আমি ট্র্যাকে আছি কিনা এটা দেখা। ওকে, আর আপনি গোলের ট্র্যাকে আছেন কিনা, একেবারে মেইন যেখানে পৌঁছাচ্ছেন কিনা আপনি ঠিক, সেটা দেখবে হচ্ছে ইভালুয়েশন, ইম্প্যাক্টের আউটকাম আর ইম্প্যাক্টটা এটা ক্লিয়ার কিনা, নাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। তাহলে ইভালুয়েশন হচ্ছে বড় জিনিস। ইভালুয়েশন ডে টু ডে মনিটরিং করে দেখবে না, ইভালুয়েশন একবারে আপনাকে ইয়ারলি অথবা 2 ইয়ারলি করবে, কিন্তু মনিটরিং ইজ নট, মনিটরিং ইজ রেগুলার সিস্টেমেটিক কালেকশন অফ ডাটা। It is mainly used to assess the performance of the project, institutions or programs set by the government, international organizations and NGOs. ইভালুয়েশন কিন্তু ইভালুয়েশনের স্ট্যান্ডার্ডে করবে, সেটা যদি এমন কোনো কাজ হয় যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ছে, তাহলে আপনাকে সেভাবে ইভালুয়েশন করবে। আপনি ভ্যাট ঠিক মতো, ইভালুয়েশনে কিন্তু ফিনান্সিয়াল পার্ট আছে, রেগুলার অ্যাক্টিভিটি পার্ট আছে, জব রেসপন্সিবিলিটির পার্ট আছে, প্রজেক্ট স্টাফের পার্ট আছে, সবই আছে। আপনি যদি একটা ভ্যাট এআইটি না দেন, কোনো একটা জিনিস কিনছেন, ওটাও কিন্তু ইভালুয়েশন করে দেখবে, এটা হচ্ছে ফিনান্সিয়াল ইভালুয়েশন। সেখানে গভর্নমেন্টের রুল আছে যে আপনাকে 15% ভ্যাট দিতে হবে প্রত্যেকটা স্টেশনারি আইটেম, বা 15% দিতে হবে হচ্ছে আপনার আইটি আইটেম, হয়তো আপনার কিছু লাগছে প্রজেক্টে, এগুলাও দেখবে। এবং আরেকটা জিনিস হলো যে মানে ন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি ইন্ডিকেটর সেট করছেন কিনা, এগুলাও দেখে।
তো establishes a link between the past, present and future actions. It can be conducted by internal or external, আমি যেটা বলেছিলাম এটা হতে পারে ডোনার পার্টি দিয়ে হতে পারে, থার্ড পার্টি দিয়েও হতে পারে। evaluation সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি দিয়ে হয়। What is the difference between the monitoring and evaluation? এটা ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে। The main difference between monitoring and evaluation is their timing and focus of assessment, ঠিক আছে? Monitoring is ongoing and tends to focus on what is happening, while evaluation are conducted at specific point, either mid or end in the time, to assess how well it happened and what difference it ম্যাডাম মাঝখানের কথা কিছু শোনা যায় না। হ্যাঁ ওকে আমি আবার বলছি। মনিটরিং অ্যান্ড ইভালুয়েশনের ডিফারেন্স বলছি আমি, আবার না শোনা গেলে বলবেন, আমি তাহলে সুইচ করব ওই মোবাইল ইয়েতে, ওয়াইফাইতেই ঝামেলা হয়। তো মনিটরিং ইভালুয়েশনের ডিফারেন্স বলা হচ্ছে। মনিটরিং ইভালুয়েশন হচ্ছে ফোকাস অফ অ্যাসেসমেন্টের উপরে ডিফারেন্স, টাইমিং এবং ফোকাস। আমি তো আবার বলছি, কারণ টাইমিং কেন, মনিটরিং হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং, কন্টিনিউয়াস সুপারভিশন, আর এটা হচ্ছে আইদার কন্ডাক্টেড অ্যাট স্পেসিফিক পয়েন্ট, evaluation conducted at specific point, আর ফোকাস অফ অ্যাসেসমেন্ট। মনিটরিং সাধারণত দেখে যে আপনি অ্যাক্টিভিটিটা ট্র্যাকিং এ আছে কিনা, কিন্তু ইভালুয়েশনটা দেখে হচ্ছে আউটকাম আর ইম্প্যাক্ট, আপনি ওই আউটকাম ইম্প্যাক্ট করে গোল ইম্প্যাক্টের ট্র্যাকে আছেন কিনা। তাহলে এই দুটো ডিফারেন্স আছে। আরেকটা হলো দ্য মনিটরিং ইজ এ শর্ট টার্ম অ্যাসেসমেন্ট এন্ড ডাজ নট টেক ইনটু কনসিডারেশন দ্য আউটকাম এন্ড ইম্প্যাক্ট, একটু এটা তো বলেই দিলাম। Unlike the evaluation process, which also assesses the outcome and sometimes long-term impact, evaluation outcome impact কে measure করবে। এখন অনেক সময় এটা বলা হয় যে মনিটরিং টুল কি, তাহলে আর অলরেডি আপনারা জানেন মনিটরিং টুলের সবচেয়ে মনিটরিং টুল হচ্ছে লজিক্যাল ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স, যেটা সেটাই কিন্তু তাহলে সবচেয়ে বড় টুল, কারণ আপনাকে অ্যাক্টিভিটি ট্র্যাকিং, শিডিউল ট্র্যাকিং, লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ আমরা সব বলে দিয়েছি। So monitoring tools are used to continuously keep track of the status of the system in use in order to have the early warning of failures. তার মানে মনিটরিং না করলে কিন্তু, ধরেন আপনার 3 মাস আগে থেকে একটা কাজ ঠিক মতো হচ্ছে না, আপনি যখন 3 মাস পরে গিয়ে রিপোর্ট নিতে গেলেন, তখন গিয়ে দেখলেন না এই কাজটা তো ঠিক মতো করা হয়নি, সে ততক্ষণে কিন্তু আপনার 3 মাস লস হয়ে গেল। সো মনিটরিং হচ্ছে আপনার যে কোনো ফেইলিয়ার যাতে আর্লিয়েস্ট আইডেন্টিফাই করতে পারেন এবং সাথে সাথে সেটাকে যেন আপনি হ্যান্ডেল করতে পারেন, মিটিগেট করতে পারেন, যেন নেক্সট গুলা ভালো হয়, সেটা হচ্ছে মনিটরিং। ডিফেক্টস অর প্রবলেমস কে ওয়ার্নিং অফ ফেইলিয়ার, ডিফেক্ট অর প্রবলেম এন্ড টু ইমপ্রুভ দেম। আপনার যদি ট্র্যাকিং রেকর্ড ভালো থাকে, আপনি কিন্তু যদি দেখেন যে না এই কাজটা তো 7 দিন দেখছি এটা হয় নাই, সাথে সাথে কিন্তু আপনি কি করবেন, কাজটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। অথবা কোনো একটা স্টাফ নিছেন, সেই স্টাফে আপনি ট্রেনিং দিয়েছেন, কিন্তু স্টাফের থেকে আপনি ভালো আউটকাম পাচ্ছেন না, কাজের রেসপন্স পাচ্ছেন না, আপনি কিন্তু স্টাফকে যদি 3 মাস পরে আপনি বলেন এই তোমার কি কি কাজের রেকর্ড আছে, আর ততদিন কিন্তু সে কাজটা জানেও না, অন্যভাবে করে আপনাকে রেখেও দিছে এবং কোনো কোয়ালিটি কাজও হয়নি, কিন্তু 3 মাস পরে যদি আপনি সেটা দেখতে যান, তাহলে কিন্তু আমি একটা বিপদে পড়বো, তাই না? কাজটাকে আবার নতুন করে তখন করতে হবে। তো এই জন্য বলা হয় যে মনিটরিং হচ্ছে কন্টিনিউয়াসলি কিপ ট্র্যাক অফ দ্য হোল প্রজেক্ট সিস্টেম, প্রজেক্টের স্ট্যাটাসটাকেও আপডেট করছে। The credibility of findings and assessments depends to a large extent on the manner in which monitoring and evaluation is conducted. তাহলে হচ্ছে মানে কি ম্যানারে আপনি মানে কত লার্জ এক্সটেন্টে বা কি ম্যানারে আপনি চালাচ্ছেন আপনার প্রজেক্টটা, সেইটা হচ্ছে মনিটরিং। কিন্তু মনিটরিং ইভালুয়েশন আপনার ইন হুইচ মনিটরিং ইভালুয়েশন ইজ কন্ডাক্টেড, সেই ফাইন্ডিংস গুলাই আপনি দেখতে পারবেন। এবং টু অ্যাসেস পারফরমেন্স ইট ইজ নেসেসারি টু সিলেক্ট বিফোর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রজেক্ট ইন্ডিকেটরস হুইচ উইল পারমিট টু রেট দ্য টার্গেট। তাহলে পারফরমেন্স মেজার করার আগে ইন্ডিকেটর না থেকে আপনার নিজেকে ট্র্যাকিং করতে গেলেও আপনার ইন্ডিকেটর দরকার আছে। এবং আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার কানেকশন আনস্টেবল দেখাচ্ছে। ম্যাম শোনা যাচ্ছিল না, এখন আবার চালু হলো। ম্যাডাম এখন ঠিক আছে ম্যাডাম? এখন ঠিক আছে, কিন্তু মাঝখানে শোনা যায়নি ম্যাম। আচ্ছা আমি বারবার ডিস্টার্ব হচ্ছে, দাঁড়ান আমি একটু সুইচ করে নিই।
ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, স্টেপস অফ মনিটরিং। জি ম্যাডাম, কে কথা বললো? এটা আফরোজা? জি ম্যাডাম। ঘুমায় ঘুমায় কথা বলে সবসময়। স্টেপস অফ মনিটরিং হচ্ছে স্টেপ 1 আইডেন্টিফাই প্রোগ্রাম গোল এন্ড অবজেক্টিভ, স্টেপ 2 ডিফাইন ইন্ডিকেটরস। তাহলে মনিটরিং এর স্টেপ গুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা এটা দেখলে এখন বুঝতে পারবেন যে মনিটরিং এর স্টেপ হচ্ছে এই যে আমরা প্রথমে গোল সিলেক্ট করলাম, গোল ফিক্স করলাম, অবজেক্টিভ ফিক্স করলাম প্রবলেম ট্রি এর মাধ্যমে, এটা হলো প্রথম স্টেপ। তারপরে ডিফাইন ইন্ডিকেটর, এটা হলো সেকেন্ড স্টেপ। তারপরে ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে আমরা অ্যাক্টিভিটি গুলাকে ডিজাইন করছি, সো ডিফাইন ডাটা কালেকশন মেথড এন্ড টাইমলাইন, সেটা হলো থার্ড ইন্ডিকেটর। ফোর্থ হচ্ছে আইডেন্টিফাই মনিটরিং এন্ড ইভালুয়েশন রোল এন্ড রেসপন্সিবিলিটিস, কে করবে, কারা করবে, কিভাবে করবে মনিটরিং এবং কাকে রিপোর্ট করবে, এগুলা হচ্ছে স্টেপ 4। স্টেপ 5 হচ্ছে ক্রিয়েট এন্ড অ্যানালাইসিস প্ল্যান এন্ড রিপোর্টিং টেমপ্লেট, সরি রিপোর্টিংটা এখানে। তো এনিওয়ে, তো আমাদের রোল এন্ড রেসপন্সিবিলিটিস কিন্তু মনিটরিং ইভালুয়েশনের বেলায় বলে দিতে হবে, জব রেসপন্সিবিলিটিস কার, রোল কার, মানে কি করবে সেগুলো কিন্তু বলে দেওয়া লাগবে। এবং অ্যানালাইসিস করতে হবে যে আমি ঠিক ট্র্যাকে আছি কিনা, করে রিপোর্টিং টেমপ্লেটটা দিয়ে দিতে হবে যে তুমি তোমার কাজ শেষ করে এই ফরম্যাটে আমাকে রিপোর্ট করবা। ছোট থেকে বড়দের, বড়দের থেকে আরো, মানে এভাবে আসতে থাকবে একদম প্রজেক্টের স্টাফ, লোয়ার লেভেল স্টাফ, তারপর মিডল স্টাফকে, মিডল স্টাফ সুপিরিয়র স্টাফকে, তারপরে অথরিটি আর প্রজেক্টের ইডি করবে ডোনারকে, এরকম করেই আসতে থাকে রিপোর্টিং টেমপ্লেট। এন্ড স্টেপ 6 হচ্ছে প্ল্যান ফর ডিসেমিনেশন এন্ড ডোনার রিপোর্টিং। আমি যখনই ডিসেমিনেশন করব তখন কিন্তু আমার আরেকটা বিশাল ধরনের একটা মনিটরিং এর হয়ে যাবে, এবং ডোনার রিপোর্টিং করলেই কিন্তু সমস্ত মনিটরিং এর একটা ইমপ্যাক্ট পাওয়া যাবে। রিপোর্টিংটা আমি এখানে, আমরা মনিটরিংটা আর কিছু পড়াচ্ছি না আপাতত, এটুকুই। আমি একটা ওয়ার্ড ফাইল দিয়ে দিব আপনাদেরকে, ওখানে মনিটরিং টুলগুলো ভালোভাবে দেওয়া আছে। এখানে তো আপনার মনিটরিং টুলসটা ভালো করে দেওয়া নাই, ওখানে দেওয়া আছে, আমি ওটা আপনাদেরকে ওয়ার্ড ফাইলটা দিয়ে দিব। এবং রিপোর্টিং ফরম্যাট, অনেক সময় অনেক অর্গানাইজেশনে রিপোর্টিং ফরম্যাট দেওয়া থাকে এবং তারা অন্য কোনো ফরম্যাটে রিপোর্টকে অ্যাকসেপ্ট করে না। সো এটা হতে পারে ইভেন্ট রিপোর্ট, পিরিয়ডিক রিপোর্ট, মানে ছোট ছোট অনেক অর্গানাইজেশন এক এক রকম নিয়ম থাকে যে আপনারা প্রত্যেকটা প্রোগ্রাম করলে একসাথে ওই প্রোগ্রামে একটা রিপোর্ট দিবেন। এরকম ছোট ছোট যে একটা প্রেস ব্রিফ করবেন, যে একটা প্রেস ব্রিফিং হইলো, একটা প্রেস রিলিজ হইলো, বা পিরিয়ডিক রিপোর্ট হতে পারে, মনিটরিং রিপোর্ট, ইমপ্যাক্ট রিপোর্ট, পার্টিসিপেটেড রিপোর্ট, অনেক ধরনের রিপোর্ট কিন্তু একটা প্রজেক্টে থাকতে পারে। এবং দ্য ক্রেডিবিলিটি এন্ড অবজেক্টিভিটি অফ মনিটরিং এন্ড ইভালুয়েশন রিপোর্টস ডিপেন্ড ভেরি মাচ অন দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ইভালুয়েটরস। এবং ইভালুয়েটরের ইন্ডিপেন্ডেন্সের উপরে অনেক কিছু নির্ভর করে। সবচেয়ে বড় কথা, এই জন্য থার্ড পার্টি ইভালুয়েশন ইজ দ্য বেস্ট ইভালুয়েশন, যাতে আপনার কোনো সময় বায়াস না হয়, তাহলে আপনার অরিজিনালি ইভালুয়েশন হবে। এবং কিছু আছে টাইপস অফ মনিটরিং। হোয়াট আর দ্য টাইপস অফ মনিটরিং? প্রসেস মনিটরিং, টেকনিক্যাল মনিটরিং, অ্যাজাম্পশন মনিটরিং, ফিনান্সিয়াল মনিটরিং এন্ড ইমপ্যাক্ট মনিটরিং। আমরা দেখি এগুলো কি। প্রসেস মনিটরিং আর ফিজিক্যাল প্রগ্রেস মনিটরিং, এটা হচ্ছে ইন প্রসেস মনিটরিং routine data is collected and analyzed in order to establish whether the project tasks and activities are leading towards the intended project result. একই ধরনের কথাই কিন্তু, যে আপনার প্রসেস মনিটরিং হচ্ছে প্রগ্রেস মনিটরিং এর মতো, যে আপনি রেগুলার অ্যাক্টিভিটি করছেন এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি কি আমাকে প্রজেক্ট রেজাল্টের দিকে নিয়ে যাচ্ছে কিনা এবং গুড রেজাল্ট দিচ্ছে কিনা, এটা হচ্ছে প্রসেস মনিটরিং। ইট অথেন্টিকেটস দ্য প্রোগ্রেস অফ দ্য প্রজেক্ট টুয়ার্ডস দ্য ইন্টেন্ডেড রেজাল্ট। আমরা কিন্তু ডে টু ডে অবজার্ভ করে বলতে পারি আমরা প্রোগ্রেসটা কেমন। হয়তো বা প্রজেক্ট 4 বছরে 3 মাস প্রজেক্ট করার পরে কিন্তু আমি বলতে পারি না, উই হ্যাভ এ গুড রেকর্ড, আমরা অনেক দূর আগিয়েছি এবং ঠিক মতো আমরা কাজটা সম্পন্ন করতে পারছি। এটা কে বলবে? এটা মনিটরিং বলবে। এটা হলো প্রসেস মনিটরিং। দিস কাইন্ড অফ মনিটরিং মেজার্স দ্য ইনপুট, অ্যাক্টিভিটি এন্ড আউটপুট, যে আপনি প্রথম কাজগুলো করলেন তাতে কি আসলে আপনার ইনপুট সাফিসিয়েন্ট ছিল কিনা এবং অ্যাক্টিভিটি ঠিকমতো করতে পারছেন কিনা, যাদের যে জব রেসপন্সিবিলিটি ছিল তারা কি ঠিকমতো জব রেসপন্সিবিলিটি করতে পারছে কিনা, এবং আউটপুট আপনারা যা বলছেন তাই অ্যাচিভ করতে পারছেন কিনা, যে এই 3টা বলছি 3টা মিটিংই করতে পারছেন কিনা, বা 3টা যতটুকুই যা করার কথা সেটা করতে পারছেন কিনা। ইন আদার ওয়ার্ডস, প্রসেস মনিটরিং অ্যানসার্স দ্য কোশ্চেনস হোয়াট হ্যাজ বিন ডান সো ফার and where, when and how has it done. তো এইভাবে করে মনিটরিং টেবিলগুলো করা থাকে। আমি বারবারও বলতেছি যে কোথায়, কখন, কয়টা, এগুলার হিসাব রাখতে হবে। and most of the data collected during project implementation usually serves this kind of monitoring. Technical monitoring involves assessing the strategy that is being used in project implementation to establish whether it is achieving the required result. তাহলে
টেকনিক্যাল মনিটরিং হচ্ছে একটা স্ট্র্যাটেজিকে আপনি দেখবেন যে আসলে আপনার গুড স্ট্র্যাটেজি লাগাইছে, এরা কারা করে, এটা টেকনিক্যাল এক্সপার্টের মধ্যে মতো আর কি। টেকনিক্যাল মনিটরিং, ইট ইজ নট দ্য ডে টু ডে অ্যাক্টিভিটি, জব রেসপন্স, এই ধরনের কোনো মনিটরিং না। এবং ইট ইনভলভস দ্য টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ দ্য প্রজেক্ট সাচ এজ দ্য অ্যাক্টিভিটিস টু বি কন্ডাক্টেড, মানে এক ধরনের স্ট্র্যাটেজিক্যাল টেকনিক্যাল একটা পার্ট, যেটা যেমন ইন এ সেফ ওয়াটার প্রজেক্ট, for example, physical progress monitoring may show that there is a little or no uptake of chlorination as a water treatment strategy. Technical monitoring may establish that this could be a result of installing chlorine dispenser at the water source. এখন আপনি বুঝতে পারলেন কিনা আমি জানি না। টেকনিক্যাল মনিটরিং হচ্ছে এই যে আপনি ডিসাইড করলেন যে আপনি এক জায়গায় ওয়াটার পিউরিফিকেশনের একটা প্রজেক্ট নিয়েছেন বা সেফ ওয়াটার প্রজেক্ট, সেফ ওয়াটার প্রজেক্ট আপনি কি দিয়ে করবেন, ক্লোরিন দিয়ে করবেন নাকি আপনি কোন স্ট্র্যাটেজিতে করবেন, নাকি আপনি ফিল্টার বসায় করবেন, নাকি আপনি মানে আরো অন্য কোনো প্রসেস নেবেন, ডিপ টিউবওয়েল বসাবেন, এটা হলো টেকনিক্যাল মনিটরিং, যে আপনার টেকনিক্যাল নো হাউ কে আপনি কিভাবে কাজে লাগাবেন। আর এই যে প্রোগ্রেস মনিটরিং হচ্ছে মানে ওয়াটার ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি করে আপনি যে ফলটা পাবেন সেটা হলো প্রসেস মনিটরিং। নো লিটিল অর নো আপটেক অফ ক্লোরিনেশন অ্যাজ এ ওয়াটার ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, আপনার এই ক্লোরিনেশন হয়েছে কিনা, ঠিক মতো করলেন কিনা, ওয়াটার ঠিক মতো পিউরিফাই হলো কিনা, সেইটা হলো প্রসেস মনিটরিং। আর যে টেকনিক্যাল এক্সপার্টাইজ অথবা আপনি এই প্রসেস মানে আপনি স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাইছেন সেটা হলো টেকনিক্যাল মনিটরিং। Technical monitoring may establish that this could be a result of installing chlorine dispenser, okay, and this may prompt a change of strategy where the project might opt for household distribution of bottled chlorine. মানে হইলো যে আমি আগেই বলছি এটা একটা স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজিটা হচ্ছে যে ইন্টারভেনশন স্ট্র্যাটেজি আমরা ডিজাইন করি এটার জন্য টেকনিক্যাল এক্সপার্টাইজ লাগে, সবাই কিন্তু এই কাজগুলো পারে না। সুতরাং প্রসেস মনিটরিং আর টেকনিক্যাল মনিটরিং এর পার্সন আলাদা হবে, তারা কোনোদিন এক হবে না। এরপরে আসেন ম্যাডাম টেকনোলজি অ্যাপ্লাই করা আর কি। হ্যাঁ, টেকনোলজি বা স্ট্র্যাটেজিটাকে তৈরি করলে আপনি একটা কাজ অনেকভাবেই করতে পারেন। আমি এই মাথা থেকে শুরু করতে পারি, ওই মাথা থেকে শুরু, অনেক দিনে আছে বোথ ওয়ে। আবার এমন হতে পারে যে এই যে বললাম ওয়াটার পিউরিফিকেশনের জন্য আপনি প্ল্যান করবেন আপনার বাজেটের জন্য কোনটা আপনার জন্য প্রজেক্টের জন্য সবচেয়ে সুইটেবল এবং বেস্ট হবে। তার মানে কি টেকনিক্যাল নো হাউ দিয়ে আপনি নলেজ আছে সেই অনুযায়ী আপনি একটা টেকনিক্যাল মনিটরিং টিম করে টেকনিক্যালি সাপোর্ট দেওয়া, এটা হলো টেকনিক্যাল মনিটরিং। আর সেটার আউটপুট বের করে ট্র্যাকে আসেন কিনা সেটা হলো প্রসেস মনিটরিং। Assumption monitoring is the project, any project has its working assumptions which have to be clearly outlined in the project log frame. যেটা আমি আগেই বলে ফেলছি, assumption monitoring কে বলবে? ম্যাডাম এটা তো কোনো হ্যাঁ তো পলিটিক্যাল পারসেপশন আমরা ইনস্টেবিলিটি বা হ্যাঁ কতদূর কাজ আমরা প্রোগ্রেস করতে পারছি সেটা, এবং মানে সেই পার্সেন্টেজে আরো কতদূর কাজ করা সম্ভব সেটাই তো অ্যাসাম্পশন মনে হয়। না না না, অ্যাজাম্পশন হচ্ছে ওই যে লাবিদা বলতেছিল মনে হয়। জি ম্যাম, যে ক্লাইমেট assumption- যদি ফেভারেবল না থাকে বা পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকে তাহলে ওই সেটা যেটা লগ ফ্রেমের ফোর্থ কলাম সেটা হলো অ্যাজাম্পশন মনিটরিং। অ্যাজাম্পশন মনিটরিং হচ্ছে যে আপনি যে যখনই প্রজেক্টটাকে অ্যাজাম্পশন করবেন যে এক্সটার্নাল, এখানে কিন্তু বলে দিছে, এখানে দেখেন একটা ওয়ার্ড লেখা আছে সেটা হলো which involves measuring these factors, মেজারিং কোন ফ্যাক্টর গুলো, ওই ফ্যাক্টর গুলো which are external to the project, যেটা প্রজেক্টের সাথে রিলেটেড না। সেটা হতে পারে যে প্রজেক্টের কাজকে হ্যাম্পার করতে পারে কিন্তু প্রজেক্টের ইন্টারনাল কোনো ফ্যাক্টর না, সেটা হতে পারে ক্লাইমেট চেঞ্জ, সেটা হতে পারে ডিজাস্টার, সেটা হতে পারে পলিটিক্যাল ইনস্টেবিলিটি। রিস্ক ফ্যাক্টর গুলো হ্যাঁ, যেগুলো ওই যে অ্যাজাম্পশন করে আমরা একটা কলাম দিয়েছি না লগ ফ্রেমে, ফোর্থ কলামটাই তো অ্যাজাম্পশন, এটা হলো অ্যাজাম্পশন মনিটরিং। তো অ্যাজাম্পশন মনিটরিং ইজ অলসো ইম্পর্টেন্ট পার্ট। আমি একদিন কিন্তু বারবার বলেছিলাম যে অ্যাজাম্পশন ছাড়া কোনো লগ ফ্রেম সাবমিট করা যাবে না, কারণ তাইলে প্রজেক্ট ফেল হইতে পারে। প্রজেক্ট ফেল হইলে কিন্তু তখন আপনি ডোনারের কাছে কোনো এক্সপ্লেনেশন দিতে পারবেন না, আনলেস এন্ড আদারওয়াইজ ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন রাখতেই হবে। আপনি হঠাৎ করে গেলেন সিলেট হাওরের এরিয়াতে, ওখানে গিয়ে দেখলেন এক এক জায়গায় নৌকা চলে, এবং আপনার প্রজেক্ট তো শুধু শীতকালে না, আপনি 2 বছরে, তার মধ্যে ওদের কিন্তু 6 মাস বর্ষাকালই থাকে। সিলেটে তো তাই, পানি থাকবে, পানি শুকাতে শুকাতে এখন আপনার নৌকায় করে সব জায়গায় যাওয়া লাগবে। সুতরাং আপনি যদি নর্মাল প্রজেক্টের মতো প্ল্যান করে নিয়ে যান, আমি
3 মাসে এই কাজ করব, এতগুলা মিটিং শেষ করব, এতগুলা কমিউনিটি পিপলকে অ্যাক্সেস করব, এটা সম্ভব নয়। এমন হতে পারে এখানে আপনাকে অ্যাজাম্পশন করে নিতে হবে যে ডিফিকাল্ট ট্রান্সপোর্ট এবং হচ্ছে ট্রান্সপোর্ট ইজ নট অ্যাক্সেসিবল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাইম বেশি লাগতে পারে। এটা আপনার অ্যাজাম্পশন করে বলে দিতে হবে। চর এরিয়াতে হতে পারে, কোস্টাল এরিয়াতে, কক্সবাজারে কত প্রজেক্ট হয়, কিন্তু সেখানে অ্যাজাম্পশন রাখতে হবে যে কোনো সময় সাইক্লোন হতে পারে, তাই না, ঘূর্ণিঝড় হচ্ছে, অথবা এই যে রোহিঙ্গাদের যে প্রবলেম গুলো হচ্ছে, অনেক ধরনের কিছু, ইলেকট্রিসিটি না থাকতে পারে, কত কিছু, আপনার কিছু না কিছু আপনার অ্যাজাম্পশন রাখতে হবে ট্রান্সপোর্টের। মানে আপনার যে ডিফিকাল্ট পিরিয়ড গুলো আসতে পারে, ইউ হ্যাভ টু মেজার দ্যাট। For example, a project that was promoting the use of contraceptives may realize that uptake the use of contraceptives has dropped. The drop in the use of contraceptive could, however, be attributed to increased taxation on the importation of the contraceptive in the country, which makes them more expensive, rather than on project failure. মানে এইটা জাস্ট একটা উদাহরণ দিছে, আপনি শুধু কন্ট্রাসেপটিভের হিসাবে না, এটা একটা সিগারেট হইতে পারে, এটা একটা প্রোডাক্ট হইতে পারে। আপনার হয়তো অ্যাজাম্পশনে ছিলই না যে আপনার যদি খুব টেকনিক্যাল এক্সপার্ট না থাকে প্রজেক্ট ম্যানেজ করার, তাহলে অনেক সময় দেখা যায় যে বাজেটে আপনার সাধারণত এই ধরনের অ্যাজাম্পশন খুব কাজে লাগে। যেমন ধরেন আপনি একটা বাজেট ধরেছেন যে টোটাল জিনিসটা করতে 70,000 টাকা লাগবে, কিন্তু দেখা গেল ইন দা মিন টাইম ওই বছরই জুনের বাজেটে ওই জিনিসের দাম এমন ভাবে বেড়ে গেল বা ট্যাক্স অ্যাড হয়ে গেল, সরকার করে দিল, অনেক সময় গাড়ির ট্যাক্স ঠাস করে বেড়ে যায় না, বা সিগারেটের উপর ট্যাক্স লাগাই দিল, অথবা ওই প্রোডাক্টের উপরে ট্যাক্স লাগাই দিয়েছে, আপনি ইনস্ট্রুমেন্ট আনতেই পারেন নাই এবং সেটার দাম বেড়ে 70 থেকে 1.5 লাখ হয়ে গেছে। আপনাকে তখন অ্যাডজাস্ট করতে হবে, কে করবে? ডোনার তো আপনাকে এই পয়সার বাদ দিয়ে দিবেন। এগুলো হলো অ্যাজাম্পশন, কারণ অ্যাজাম্পশন মনিটরিং এ কিন্তু এগুলা লাগে। তাহলে বলে দিতে হবে যে এইটা এই কস্টে ধরা হয়েছে, আনলেস এন্ড আনটিল এইটা, এইগুলো ওই ক্ষেত্রেও অ্যাজাম্পশন কিছু কিছু লাগে। তো এটাই বলছে যে আপনি হয়তো একটা ইনস্ট্রুমেন্টে কাজ করতে চাইছেন, সেটা আপনি আনতেই পারেন নাই, তো আপনি এটা তো আনতে পারেন না, এটা তো ডোনার দেখতে যাবে না, ডোনার তো বলবে যে কাজ আপনার হয়নি কেন সেটা। কিন্তু যদি আপনার অ্যাজাম্পশন থাকে, তাহলে ইউ ক্যান সেভ ইয়োরসেলফ, প্রজেক্ট ফেইলিয়ার হওয়ার সম্ভাবনা কম থাকে, তখন নো কস্ট এক্সটেনশন হতে পারে, অথবা কস্ট রিলেটেড করে এক্সটেনশন করা যেতে পারে। আরেকটা হলো ফিনান্সিয়াল মনিটরিং, জাস্ট লাইক দ্য সেম, জাস্ট লাইক দ্য নেম সাজেস্ট, ফিনান্সিয়াল মনিটরিং তো কিছুই না, আপনারা বুঝতেই পারতেছেন, মনিটরিং অফ দ্য এক্সপেন্ডিচার এন্ড ইনফ্লো এন্ড আউটফ্লো অফ ক্যাশ, সো এন্ড কম্পেয়ারিং দেম উইথ দ্য বাজেটস প্রিপেয়ার্ড এট দ্য প্ল্যানিং স্টেজ। এবং সেই প্ল্যানিং স্টেজে যে বাজেটটা আপনি সাবমিট করতেছেন, এই যে আজকে যে আপনারা দিচ্ছেন, আমাকে ডক্টর আজিজ বলছেন ম্যাডাম বাজেট তো খুব কঠিন, রিসোর্স কিভাবে করবে? হ্যাঁ, এটা করতে করতে শিখবে। হঠাৎ করে আপনি এখন প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য বাজেট করতে পারবেন না, আপনার যদি আইডিয়া না থাকে। তো বাজেট হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট একটা প্রজেক্টের, বাজেট করা। এবং আপনি কিন্তু বাজেটটা করবেন কিন্তু অবজেক্টিভ অনুযায়ী। যখন আমরা এই যে লক ফ্রেম জমা দেই, তখন কিন্তু বাজেট করা হয় অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে, যে এতটা মিটিং হবে, এত ইনটু এত, সো আমার এত হাজার টাকা বা এত লাখ টাকা লাগবে এই অ্যাক্টিভিটিকে সারতে। তারপরে হয়তো আপনি প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য বললেন যে আপনি এটা অ্যাওয়ারনেস গেল, আবার বললেন যে আপনি স্কুল ইনফ্রাস্ট্রাকচার ঠিক করে দিবেন, সেটার জন্য একটা বাজেট ধরলেন, আবার বললেন যে আপনি পোভার্টি রিচ করার জন্য আমি সবাইকে সেলাই মেশিন কিনে দিব, মহিলাদের যারা যারা আছে, অথবা গরু কিনে দিলাম, তাহলে সেটার একটা বাজেট লাগবে, বা সিড দিয়ে দিলাম, সেটার একটা বাজেট লাগবে। আবার কেউ কেউ করতেছেন ফিশিং স্লাম, হাইজিন সোসাইটি, বা কেউ করতেছেন ম্যাটারনিটি, আপনি অনেকে বলছেন আমরা এতগুলা সেন্টার গড়ে দিব, সেখানে আপনার বাজেট একরকম। প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কিন্তু বাজেট আছে। এই যে স্যালারি, তারপরে প্রজেক্ট স্টাফের স্যালারি আছে, ক্লিনিং আছে, এন্টারটেইনমেন্ট আছে, রিফ্রেশমেন্ট আছে, তারপর বিসিসি বা বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি আছে, লিফলেট, ব্যানার, যত কিছু। তার মানে কি এই বাজেট কিন্তু আপনার মাথার মধ্যে, আমার কত কিছু অ্যাক্টিভিটির বাজেট সেটা তো আলাদা আছেই, তাছাড়া তো অন্য বাজেট তো আপনাদেরকে এখানে বলাই হয় না, আমরা শুধু অ্যাক্টিভিটির বাজেট করতে বলছিলাম। তো বাকি বাজেটের মধ্যে যেটা পড়ে সেটাকে আমরা কয়েক ভাগে ভাগ করে নিই। যেমন হচ্ছে মেইন আইটেমের মধ্যে একটা পড়ে পার্সোনেল কস্ট। পার্সোনেল কস্ট দুই রকম, একটা হলো প্রজেক্টের মেইন স্টাফের পার্সোনেল কস্ট, যেটা হচ্ছে আপনার ইডি টিডি এগুলা থাকবে, আরেকটা হলো যারা ফিল্ড ওয়ার্কার তাদের কস্ট। তো এরকম পার্সোনেল কস্ট থাকবে। তারপরে একটা কস্ট থাকতে পারে স্টেশনারিজ, আপনার প্রজেক্টের জন্য খাতা, বই, কলম এগুলো লাগবে না, পেপার, প্রিন্টার, তারপরে হচ্ছে আরো ডেস্কটপ কম্পিউটার, আইটি ইকুইপমেন্ট, এগুলোও লাগতে পারে। তাহলে এই ধরনের করে বাজেট গুলোকে করা হয় যে আগামী 2 বছরে আপনার কি কি জিনিস লাগবে। এই 2 বছর আমরা নিজেরটা এখনই বলতে পারি না যে কালকে সংসারে কি খরচ হবে, কালকে মনে হয়, যখন লাগবে তখন। প্ল্যানিং মনিটরিং করা খুব, মানে ফিনান্সিয়াল মনিটরিং বা প্ল্যানিং করা ইজ ভেরি ডিফিকাল্ট।
আর 2 বছরের প্রজেক্টে আমার কি কি লাগবে সব আগে করে প্রজেক্ট অ্যাপ্লাই করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ এই জন্য বাজেট কিছু হাতে রাখতে হয়, সবসময় মিজেলিনিয়াস রাখতে হয়, অথবা বাজেট একটু বেশি ধরে রাখতে হয় যেসব জায়গায় মনে হয় যে না এই বাজেটটা ফেল করতে পারে। এইটা হলো ফিনান্সিয়াল মনিটরিং, ভেরি মানে নিড ভেরি মাচ টেকনিক্যাল এক্সপার্টাইজ। তো এই ধরনের এর জন্য আপনাকে মনিটরিংটা কিভাবে বলছে, যেই কাজের জন্য যেই বাজেটটা আপনি প্ল্যানিং ফেজে সাবমিট করছিলেন সেটাকে আপনি ঠিক রাখতে পারছেন কিনা, এটা হলো ফিনান্সিয়াল মনিটরিং। এবং এটা কিন্তু প্রতি মাসে মাসেই ইমপ্লিমেন্টেড যারা মানে প্রজেক্ট যারা করতেছে অর্গানাইজেশন প্রতি মাসে মাসেই এটাকে মনিটর করে যে আমি কি ঠিক ভাবে যাচ্ছি কিনা, ঠিক ভাবে বাজেট খরচ করছি কিনা, বেশি খরচ করে ফেললাম কিনা একই আইটেমে, নাকি টাকা আমার বেঁচে গেছে সেটা অন্য জায়গায় কাজে লাগানো যাবে কিনা, এরকম ধরনের হয় আর কি ফিনান্সিয়াল মনিটরিং। And the use of funds at the disposal of a program or project is crucial for ensuring there are no excess or wastages। আমি একটু আগে যেটা বললাম যে কোনো ওয়েস্টেজ অফ মানি করা যাবে না, অ্যাক্সেস থাকলে সেটাকে আপনি অন্য কাজে লাগাতে পারেন, যেটার মধ্যে অন্য বাজেট আপনার কম পড়ে গেছে সেখানে হতে পারে। And financial monitoring is also important for accountability and reporting purpose। এটা বলার অপেক্ষা রাখে না, জবাবদিহিতা। আপনি যদি মানে আমাদের দেশে তো চুরি চামারির অভাব নাই, সুতরাং প্রজেক্টের টাকা সব মানুষই খায়, প্রজেক্টের কাজ তো আর ঠিক মতো হয় না। আমাদের দেশে তো কোনো অ্যাকাউন্টেবিলিটিও নাই, কিন্তু ফরেন ফান্ডগুলো এভাবে ডিল করা যায় না, আমরাও করি। তো তো এখানে সব অ্যাকাউন্টেবিলিটি থাকবেই, থাকতে হবে, এবং রিপোর্টিং পারপাসের জন্য ফিনান্সিয়ালটা রাখতেই হয়। এবং as well as for measuring financial efficiency, the maximization of output with minimal input। আরেকটা লাস্ট হচ্ছে impact monitoring। তো impact monitoring is a type of monitoring which continually assesses the impact of project activities to the target population। তার মানে হচ্ছে impact monitoring হচ্ছে সেই মনিটরিংটা যেটা প্রজেক্ট অ্যাক্টিভিটিজ এর ইম্প্যাক্টটা টার্গেট পপুলেশনের উপরে কি, মানে একটা জিনিস মনে রাখবেন, সব জায়গায় কিন্তু আপনি কারো না কারোর জন্য কাজটা করতেছেন। হ্যাঁ, মানে আপনার ডিরেক্ট বেনিফিশিয়ারি যারা, এই ডিরেক্ট বেনিফিশিয়ারিকে এখানে টার্গেট পপুলেশন বলছে। এই ডিরেক্ট বেনিফিশিয়ারির জন্য যে কাজটা আপনি করতেছেন সেই কাজটা কি আসলেও আপনি অ্যাচিভ করতে পারলেন কিনা, এটা হলো ইম্প্যাক্ট মনিটরিং। assesses the impact of project activities to the target population, are they had really benefited with your project, যাদের জন্য প্রজেক্ট করেছেন তারা কি really benefited হয়েছে কিনা। Indeed, impacts are usually the long term effects of a project। সুতরাং impact monitoring is not easy thing, এবং এটা কিন্তু শর্ট টার্মে করাও যাবে না। তো ইম্প্যাক্ট মনিটরিং এটা লং টার্মের মনিটরিং অফ এ প্রজেক্ট অ্যাক্টিভিটি। সুতরাং আমি এর আগেও বলেছি যে ছোট থেকে বড়তে যেতে হবে, ইনপুট, অ্যাক্টিভিটি, আউটপুট, এবং আউটপুটের পরে হচ্ছে আউটকাম, আউটকামের পরে অবজেক্টিভ, অবজেক্টিভের পরে হচ্ছে গোল, গোলের সাথে ইম্প্যাক্ট, একটা অবজেক্টিভের ইম্প্যাক্ট। সো এই ইম্প্যাক্ট কিন্তু লং টার্ম, এটা শর্ট টার্মে একটা কাজ করলে একটা ইম্প্যাক্ট আসে না, মাল্টিপল ওয়ার্ক একসাথে প্রগ্রেস মনিটরিং করার পরে ট্র্যাকে থেকে সবকে অ্যাচিভ করলে একটা ইম্প্যাক্ট পাওয়া যায়। However, for projects with a long lifespan or programs, there emerges a need for measuring impact change in order to show whether the general conditions of the intended beneficiaries are improving or otherwise। যেহেতু এখন হয়তো সবাই ফার্স্ট টার্মের ফার্স্ট লেকচারের কথা ভুলে গেছেন, প্রজেক্ট ডেভেলপ একটা হচ্ছে শুধু প্রজেক্ট, আর হলো ডেভেলপমেন্টাল প্রজেক্ট। আমি বলেছিলাম ডেভেলপমেন্টাল প্রজেক্ট হচ্ছে দ্য সিস্টেমেটিক অ্যাক্টিভিটিস টু ইমপ্রুভ দ্য সোশিও-ইকোনমিক কন্ডিশন অফ দ্য পিপল। সুতরাং আপনি যখনই হেলথের কোনো প্রজেক্ট করবেন, ডেফিনেটলি আপনার বেনিফিশিয়ারির যে কন্ডিশন, সেটা ফিনান্সিয়াল কন্ডিশন হোক, সেটা হেলথের কন্ডিশন হোক, সেটা তাদের হিউম্যান রাইট বেস হোক, যাই হোক, সেটা ইমপ্রুভ করছে কিনা। সোশিও ইকোনমিক কন্ডিশন ইমপ্রুভ না করলে বেনিফিশিয়ারি যাদেরকে উপলক্ষ করে আমি কাজটা করলাম তাদের তো কোনো না কোনো বেনিফিট হতে হবে, সেই বেনিফিটটাই হচ্ছে ইম্প্যাক্ট মনিটরিং। In this case, the manager monitors impact through the predetermined set of impact indicators। এখানেও একটা ইন্ডিকেটর সেট করা থাকবে, এবং মনিটরিং both the positive and negative impact, intended and unintended impact। For example, in a water and sanitation program, there may be a need to monitor the change in under 5 mortality in the program area over time। In this case, rather than being identified as an impact evaluation, this would be identified as impact monitoring। আমরা আন্ডার 5 মর্টালিটি কমাইতে চাই থ্রো গুড মানে সেফ ওয়াটার সাপ্লাই অ্যান্ড হাইজিনিক স্যানিটেশনের মাধ্যমে।
সেই ক্ষেত্রে আমি আন্ডার 5 মর্টালিটিকে আসলেও কমাইতে পারলাম কিনা, আমার টার্গেট পপুলেশন হচ্ছে আন্ডার 5, কিন্তু আসলে এটার মাধ্যমে কি হয়, একটা কমিউনিটি পিপল সবারই উপকৃত হয় একটা সেফ ওয়াটার সেফ স্যানিটেশনের মাধ্যমে। তো এইখানে একটা জাস্ট উদাহরণ দিয়েছে, যেটাই করেন আপনার টার্গেট বেনিফিশিয়ারি যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয় কন্ডিশনে, তাহলে সেটা ইম্প্যাক্ট পড়বে না। সো এখানে আমরা শেষের দিকে চলে আসছি, প্রায় প্রজেক্টের আর কোনো ক্লাস নাই, একটা ক্লাস শুধু থাকবে বাজেটের উপরে। অবশ্য নেক্সট ক্লাসে আমি প্রেজেন্টেশনের দিকে ইয়ে করছি। তো 14 সিক্রেটস কি, জাস্ট একটা প্রজেক্ট ডেভেলপ করতে গেলে আপনাকে কি কি জিনিসের প্রতি নজর রাখতে হবে, সেটা হলো বি ফোকাসড, নো ইয়োর টার্গেট অডিয়েন্স, স্কোপ অফ দ্য রিপোর্ট, স্কোপ দ্য রিপোর্ট না, স্কোপ অফ দ্য রিপোর্ট হবে, মানে আপনার মানে কি কি স্কোপ আছে, সাইজ অফ দ্য রিপোর্ট, তারপরে নো হোয়াট ইউ ওয়ান্ট টু সে, আউটলাইন ইউর রিপোর্ট, গ্যাদার অ্যান্ড কোলেক্ট ইনফরমেশন, decide on style before you start, pre-write, capture the reader's interest, make good use of graphics, repeat your key messages, check the report। আচ্ছা এখানে বাউন্স আচ্ছা ওকে, আমার মনে এটা সরি টু সে এটা আসলে 14 সিক্রেটস অফ, আমি একটু আপনাদের এখানে ঠিক করে দিই, চলে গেল নাকি? এটা বেসিক্যালি হচ্ছে আপনার রিপোর্টের জন্য, সিক্রেট অফ রিপোর্ট। এরা মনিটরিং শেষে রিপোর্টিং আসছে, রিপোর্টিং তো একটা মনিটরিং এর মধ্যে পড়ছে। তো 14 সিক্রেট হচ্ছে রিপোর্ট রাইটিং এর সময় কি কি জিনিসের প্রতি আপনার খেয়াল থাকতে হবে, কারণ রিপোর্ট ইজ মানে আপনার ভিজিবিলিটি। রিপোর্ট যখন লিখবেন তখন আপনি কি ফোকাস করলে আপনি মোর ভিজিবিলিটি পাবে, আপনার অর্গানাইজেশন ভিজিবিলিটি পাবে, আপনার কাজ প্রাধান্য পাবে, সেটাই হচ্ছে আমাদের মেইন হচ্ছে টার্গেট। এবং কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, এটা রিপোর্টের জন্য, এগুলো সব রিপোর্ট রাইটিং এর উপরে লেখা। কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, অ্যান্ড সবসময় মনে রাখতে হবে হু হোয়াট ওয়্যার হোয়াই, এতক্ষণ কিন্তু এই কথাটাই বারবার বলতেছিলাম, 5W, হু হোয়াট ওয়্যার হোয়াই ওয়েন, কোথায় হবে, কারা করবে, মানে কেন করবেন, এই অ্যান্সার গুলো রাখতে হবে, এবং হাউ, এটাই হলো আসলে প্রজেক্ট। সো আমরা এখান থেকে এখানে আর কোনো কিছুতে আসবো না, একটা রিপোর্ট করতে গেলে কি কি জিনিস লাগবে ইভেন সেইটা এখানে একটু দেওয়া আছে, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রিপোর্ট করলে টপ পেজ বা কভার পেজ লাগবে, টাইটেল লাগবে, ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড, অবজেক্টিভ, ইভেন্ট কম্পোনেন্ট ডিটেইল, ক্রনোলজি, আউটকাম, লিমিটেশন অর চ্যালেঞ্জেস, লার্নিং, রিকমেন্ডেশন, কনক্লুশন, সবে আপনারা একটা রিপোর্ট করতে গেলে প্রজেক্ট রিপোর্ট আর থিসিস রিপোর্ট এক নয়, তো সেইখানে অনেক ধরনের রিপোর্ট থাকতে পারে, কমিউনিকেশন থাকতে পারে, এইটাই হলো কথা। সো আজকে আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে সেটা আপনারা এখন জিজ্ঞেস করতে পারেন। আমার ক্লাস আমি শেষ করলাম, কারো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তো কি জিজ্ঞেস করার আছে বলতে পারেন। আর আপনাদের প্রেজেন্টেশনের জন্য যেটা বলে দিচ্ছি, আমি একটু একটা জিনিস আপনাদেরকে দেখাই। আছেন আপনারা আমার সাথে নাকি? জি ম্যাম আছি। আচ্ছা ম্যাডাম ওই যে আচ্ছা ওই জায়গা তো তিনটা ধরো আন্ডারস্ট্যান্ডিং সেলফ, দুইটা নোন আর আননোন, কি যেন বলতেছিল ওখানে, পাঁচটা পয়েন্টের ভিতরে অ্যারেনা, তারপর হচ্ছে হ্যাঁ ব্লাইন্ড, এটা হ্যাঁ জি জি ডার্ক। আমি বলেছিলাম 2x2 টেবিলের মধ্যে স্টেক হোল্ডার অ্যানালাইসিসে, যখন আপনারা স্টেক হোল্ডার অ্যানালাইসিস করতে গেলে একটা মানুষ সম্বন্ধে জানতে হবে, আপনার জানতে হবে না, একটা মানুষ সম্বন্ধে জানতে গেলে আপনাকে কিন্তু এটা সার্ভে করতে হবে, ওই জায়গায় যেতে হবে, কমিউনিটি অ্যাসেসমেন্ট করতে হবে,
স্টেক হোল্ডার অ্যাসেসমেন্ট করতে গেলে স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করা এবং তাদের পজিটিভ নেগেটিভ ইন্টারেস্ট জানতে হলে তাদের সাথে আপনার মিশতে হবে, কোঅর্ডিনেট করতে হবে, কথা বলতে হবে, তাদের ইন্টারেস্টটাকে জানতে হবে। সো সেই ক্ষেত্রে যদি আপনি নিজে জানেন এবং সবাই জানে, যেটা ওপেন ফিল্ড সবাই আমরা জানি, সেটা হচ্ছে অ্যারেনা। ইট ইজ বেটার যে আপনি প্রজেক্টে, মানে এটা অনেকটা এরকম যে আপনার যদি পিছন থেকে কেউ ছুরি মারে, মানে এটা বলা হয় না যে আহ সেটা হইলো আপনার জন্য ডেঞ্জারাস। তো এই ধরনের যদি কোনো স্টেক হোল্ডার থাকে যে আপনার জানেন না তাকে সম্বন্ধে ভালো, এবং সে কিন্তু আপনাকে স্ট্যাপ করতে পারে এবং আপনার প্রজেক্টটা ফেল করতে পারে, কারণ এগুলাতে কিন্তু অনেক টাকা লস হয় এবং ডোনারের কিন্তু পুরো বাজেটকে আপনার মানে ফেরত দিয়ে দিতে হয়। তো এই ক্ষেত্রে আমি যেটা বলেছি যে আপনার যদি নিজের জানা থাকে এবং সেই জিনিসটা যদি নোন টু আদার্স হয় তাহলে বেস্ট অ্যারেনা। আর এটা ঠিক অপোজিট হচ্ছে ডার্ক, যেটা আননোন টু সেলফ, আননোন টু আদার্স। মানে মানুষও তার সম্বন্ধে জানে না, আমিও জানি না। যেমন এরকম হতে পারে যে পলিটিক্যাল সিচুয়েশন আপনি অ্যাসেসই করলেন না, মানুষের কাছেও শুনলেন না, এবং এমন হতে পারে যে নতুন করে কেউ আসছে, আপনার প্রজেক্ট স্টেক হোল্ডার বা কমিটি লিডার বা পলিসি মেকার, তাদের কাছেও আপনি কিছুই জিজ্ঞেস করলেন না এবং জানলেনও না। এমন দেখা যাচ্ছে মানুষ তো তাদের সম্বন্ধে জানেও না। অনেক সময় কিন্তু আপনি যখন মানুষের মধ্যে খোঁজ খবর নেন, মানুষ জানলে, বিয়ে শাদিতে যেটা হয়, মানুষের জানে না, মানুষ জানলে মানুষ বলে এটা এরকম ওটা ওরকম, অনেক কিছু আপনারা কমিউনিটি থেকে জানতে পারেন। তো স্টেক হোল্ডার অ্যানালাইসিসে অবশ্যই আপনাকে কমিউনিটি পিপলকে অ্যাসেস করে নিতে হবে। যদি আপনার নিজের জানা থাকে এবং কমিউনিটি মানুষও জানে তাকে, তাহলে এটা আপনার জন্য গুড। তাহলে আপনি কিন্তু তার অ্যাটিটিউডটা বুঝতে পারবেন। আর যদি এটা ডার্কের মধ্যে থাকেন তাহলে অ্যাটিটিউডটা বুঝতে পারবেন না। এরকম বিভিন্ন পয়েন্টে হতে পারে, যেমন আননোন টু সেলফ কিন্তু নোন টু আদার্স, দ্যাট ইজ অলসো গুড। আপনি সেখান থেকে সার্ভে করে বের করে নিতে পারেন। আর এটা হলো নিজের জানেন কিন্তু অন্যরা কেউ জানে না, সেই ক্ষেত্রে আপনার জানাটা ভুল হতে পারে। সেই ক্ষেত্রে আপনার জানাটা ভুল হতে পারে। সবসময় মনে রাখতে হবে যে কমিউনিটি কন্ট্রিবিউশনটা কি, সেটা মাথায় রেখে স্টেক হোল্ডার ডিসাইড করতে হবে। এটাই তখন বলেছি। আর একটা হলো যে আমি একটু একটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, একটু আমাকে সময় দেন, আমি বুঝতেছি। আচ্ছা, আপনারা অনেকেই আমাকে প্রজেক্ট প্রপোজাল জমা দেন নাই। আমি একটা প্রজেক্ট প্রপোজাল আপনাকে দেখাচ্ছি, জাস্ট লুক অ্যাট ইট। This is one of the project proposal that was submitted by a student of Fall 19, Control of Kala-Jar Disease Transmission in Mymensingh District of Bangladesh. Implementing agency, donor agency, duration. আমি কিন্তু বলেছি একটা প্রজেক্ট প্রপোজালের কভার পেজ কোনোদিন আপনার নামে হবে না। It is not like that submitted by Dr. Azizur Rahman, submitted to Dr. Mithila Farooq, Department of NCD. It is not like that. It is not an assignment. আপনি মনে করবেন যে আপনি একটা ডোনারের কাছে আপনার প্রজেক্ট প্রপোজাল জমা দিচ্ছেন। সো টাইটেল, ইমপ্লিমেন্টিং এজেন্সি, ডোনার এজেন্সি, সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে, কোনো সমস্যা নাই। তারপরে ডিউরেশন, ওকে। তারপরে এটাও বেশি লিখেছে আর কি, প্রিফেস, এটা দরকার লাগবে না আর কি। ধরেন অ্যাক্রোনিম যদি আপনি ব্যবহার করেন কোনো প্রজেক্টে, তাহলে অ্যাক্রোনিম দেওয়ার প্রভিশন আছে। আমি তো প্রজেক্ট ফরম্যাটটাই বলতেছি, প্রজেক্ট ফরম্যাট কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি জাস্ট আপনাদের শো করতেছি একটা ওয়ার্ড ফাইল। তারপরে পেজ নাম্বারগুলো দিলেন, তারপরে টেবল অফ কন্টেন্ট, এটাও আমি বলেছি যে এখানে কন্টেন্ট। আমারটা যদি একটু দেখে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, আপনারটা না, সবারটাই দেখে দেওয়া হবে, কিন্তু এইভাবে না। আমি একটা শো করছি যেটা মডেল, তো মডেল দেখালে যেটা হবে সবাই বুঝতে পারবে যে কিভাবে আসলে করতে হবে। আপনারটা আমি দেখি নাই এখনো, আমি পেয়েছি মেইলে আপনারটা। এরকম হার্ড কপি দিলে পরে মানে
নো, হার্ড Resolution। কপি দিলে আপনার আপনার তো ডেভেলপমেন্ট হবে না, আপনাকে তো এটা তৈরি করে নিতে হবে। আপনার থিসিস যখন লিখলে পরে করেন, হ্যাঁ আমি এটা তো ফরম্যাটের জন্য আমি দিয়ে দিয়েছি, ও ঠিক সেই ফরম্যাটে ফালাইছে, কিন্তু কিভাবে আপনি করবেন এটা হচ্ছে আপনার ইস্যু। এখন ও যেভাবে করছে, যেমন প্রজেক্ট এট এ গ্ল্যান্স ও একটা দিয়েছে, এটা কিন্তু আমি দেও নাই, কিন্তু সে তার মতো করে করেছে। গোল, টাইটেল, গোল, এটা ছিল, তাই না? আপনাদের ফরম্যাটিং এটা ছিল যে আমি গোল দিব, অবজেক্টিভ দিব, ডিউরেশন দিব, ওয়ার্কিং এরিয়া, বাজেট, মানে অ্যাজ এ হোল প্রজেক্ট এট এ গ্ল্যান্সও সে একটা দিয়েছে, নাম্বার অফ বেনিফিশিয়ারিজ এবং ইমপ্লিমেন্টিং এজেন্সি। দেখতে ভালো লাগছে, মানে এট এ গ্ল্যান্স আপনি বুঝতে পারলেন যে প্রজেক্টটা কাদের নিয়ে হচ্ছে, কোথায় হচ্ছে, কতদিন টাইমে হচ্ছে। এক্সিকিউটিভ সামারি এটা তো দিতেই হয়, প্রত্যেকটা প্রজেক্টে একটা এক্সিকিউটিভ সামারি থাকে, ইট ইজ নট মোর দ্যান 1 পেজ। তারপরে আমরা যেভাবে দিয়েছি প্রজেক্ট ডেসক্রিপশন, যেমন ব্যাকগ্রাউন্ড রেশনাল আমি বলে দিয়েছি, যে আপনার কালাজরের প্রবলেমটা নিয়ে সে এখানে বর্ণনা করছে এবং বাংলাদেশে কালাজরের বার্ডেনটা দিয়েছে। তারপর এগুলোই নিয়ম, যে একটা রেশনাল লিখতে হয় যে আপনি কেন এটা প্রজেক্টটা করতে যাচ্ছেন, সেটা কি আসলেও আপনার দেশের জন্য বা ওই এরিয়ার জন্য প্রবলেম কিনা। তারপরে হচ্ছে যে এরপরে দেখা যে প্রজেক্ট আইডেন্টিফিকেশন, অলদো হিস্টোরিক্যাল ডাটা, মানে এইখানে আপনাদের পয়েন্টে দেওয়া ছিল প্রজেক্ট আইডেন্টিফিকেশন, একটা পয়েন্ট ছিল যে আপনি কিভাবে প্রজেক্টের ওই এরিয়াতে আইডেন্টিফিকেশন করবেন, সে এটা আইডেন্টিফিকেশন করেছে, প্রবলেম ট্রি অ্যানালাইসিস দেখিয়েছে। তার একটাই ডিফিকাল্টি ছিল, সেটা হলো যে তার প্রবলেম ট্রি অ্যানালাইসিসটা মানে প্রবলেম ট্রি হয়েছে কিন্তু অবজেক্টিভ ট্রির সাথে অ্যালাইন হয় নাই, বাকি সব জিনিস ভালো ছিল। এটা ছিল তার প্রজেক্ট আইডেন্টিফিকেশনের প্রবলেম ট্রি, যা যা আপনার ফরম্যাটে আছে হুবহু এভাবেই আপনি করবেন। এরপরে একটা দেখবেন যে ছিল নিড অ্যাসেসমেন্ট, এটাও কিন্তু ছিল ফরম্যাটে। সো তারা সে নিড অ্যাসেসমেন্ট কিভাবে করছে, ফেল্ট নিড এবং তার নরমেটিভ নিডটা কি কালাজ্বর সম্বন্ধে এবং রিলেটিভ নিড কি সেগুলো সে দিয়ে দিছে, তার তার প্রবলেমের গুলা সে দিছে। তারপরে হাউ দিস প্রজেক্ট উইল অ্যাড্রেস দ্য প্রবলেম, এটা কিন্তু লেখা ছিল। তো সেটা লিখছে যে হাউ দিস প্রজেক্ট উইল অ্যাড্রেসিং দ্য প্রবলেম, গোল, অবজেক্টিভ, আউটকাম, এই পয়েন্টটা ছিল এর পরে। তো সে দিয়েছে, এটা কিন্তু আগেও সে একবার দিছে, কিন্তু যেহেতু এই পয়েন্টে পড়ছে সেজন্য দিতে হবে গোল, অবজেক্টিভ, অ্যাক্টিভিটিস। তো অ্যাক্টিভিটিস গুলা কি কি জিনিসের, আউটকাম, আউটকাম দিয়েছে, অবজেক্টিভ এবং অ্যাক্টিভিটি তার আন্ডারে কি কি অ্যাক্টিভিটি সে করবে সে দিয়েছে। তারপরে এক্সপেক্টেড আউটকাম, এখানে কিন্তু লেখাই ছিল যে আউটকাম গুলো কি কি হবে। সে অবজেক্টিভ 1 এর আউটকাম, ভেরি ফাইন, এটা খুবই নাইস একটা আইডিয়া এবং খুব ভালোভাবে সে করেছে যে অবজেক্টিভ 1 এর আউটকাম এটা পাবে, অবজেক্টিভ 2 এর আউটকাম। আপনারা তো তাই করেন, অবজেক্টিভ আন্ডারে আমি বলেছি না একটা অবজেক্টিভ আন্ডারে তো অনেক সাব অবজেক্টিভ বা থাকতে পারে, সেজন্য সে সাব অবজেক্টিভ হিসেবে লিখেছে। এটা আপনারা করতে পারবেন যে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি কি অ্যাচিভ করতে চাই, সে একটা একটা করে, একটা হলো ভেক্টর কন্ট্রোল করবে, একটা ডিজিজ কন্ট্রোল, একটা অ্যাওয়ারনেস করবে। আমি বলেছিলাম যে আপনাদের যত আউটপুট বা অ্যাক্টিভিটি আছে সবগুলোই কিন্তু একটা একটা করে অবজেক্টিভ হতে পারে, সুতরাং তাদের আউটকাম কি হবে এটা আপনি ডিসাইড করে ফেলতে পারেন। অনেকগুলো আউটকামও হতে পারে একটা অবজেক্টিভের। তাহলে এটা গেল একটা টাইপ। আরেকটা হলো টার্গেট বেনিফিশিয়ারি, এটা পয়েন্টের মধ্যেই পড়ছে, সে লিখে দিয়েছে বেনিফিশিয়ারি ডিরেক্ট কারা, ইনডিরেক্ট কারা, স্টেক হোল্ডার প্রাইমারি কারা, সেকেন্ডারি স্টেক হোল্ডার কারা, রোল অফ বেনিফিশিয়ারিজ ইন দ্য প্রজেক্ট, এটাও এখানে ছিল। সুতরাং লিখে দিছে যে ডিরেক্ট বেনিফিশিয়ারি রোল কি, ইনডিরেক্ট বেনিফিশিয়ারি রোল কি, প্রজেক্টের রোলটা কিভাবে আসছে, যে তারা কি করতেছে, নেম অফ দ্য বেনিফিশিয়ারি, ডিরেক্ট কারা এটা তো আগেই বলে দেওয়া আছে, তাদের রোল কি, তারা পেশেন্ট, তার রোল কি, তারা পেশেন্ট, তারা এই ট্রিটমেন্টটা নিবে। আর এমপ্লয়িজ অফ দ্য প্রজেক্ট তারাও ডিরেক্ট বেনিফিশিয়ারি, এটা আমি আগেও বলছিলাম যে যারা প্রজেক্ট স্টাফ তারা কিন্তু সবসময় ডিরেক্ট বেনিফিশিয়ারি থাকে। তারা রোল কি, তারা প্রজেক্ট ইমপ্লিমেন্টে সাহায্য করবে এবং হেল্প পাবে প্রজেক্ট থেকে, তারা স্যালারি পাবে, এটাই তো তাদের হেল্প। আর ইনডিরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছে কমিউনিটি, আমি তো আগেও বলেছি কমিউনিটি, পিপল বা লিডার বা গভর্নমেন্ট, যারা হচ্ছে সেকেন্ডারি স্টেক হোল্ডার। সুতরাং তারা কিভাবে, তাদের রোল কি, কমিউনিটি পিপল হয়তো বা কোনো সাপোর্ট দিবে প্রজেক্টকে বা হেল্প করবে, গভর্নমেন্ট হচ্ছে ফ্যাসিলিটেট করবে, তাই না, আদার ফান্ডের সাথে যোগ দিতে ফ্যাসিলিটেট করবে, বা তাদের গভর্নমেন্ট পিপলকে বলে দিতে পারে যে তোমরা এই কাজে সাহায্য করো, সাপোর্টিভ দিতে পারে, নন ফিনান্সিয়াল সাপোর্টও হতে পারে গভর্নমেন্টের। তারপরে স্টেক হোল্ডার অ্যানালাইসিস ম্যাট্রিক্স, যেটা আপনাদের ওখানে লিখে দেওয়া ছিল, হু আর দ্য স্টেক হোল্ডার, সব স্টেক হোল্ডার, আমি বলেছি না সব বেনিফিশিয়ারি, দেখেন পেশেন্টও স্টেক হোল্ডার, এমপ্লয়িও স্টেক হোল্ডার, যারা যারা বেনিফিশিয়ারি টার্গেট গ্রুপ সবাই স্টেক হোল্ডার। তাহলে সেই স্টেক হোল্ডার গুলাকে তারা আইডেন্টিফাই করছে, করার পরে এইটা ছিল সেই টেবিলটা যেটা আমি আপনাদেরকে অলরেডি দিছি সেকেন্ড লেকচারে, হাউ এফেক্টেড বাই দ্য প্রবলেম, তারা কিভাবে প্রবলেম দিয়ে এফেক্টেড হচ্ছে
এবং মোটিভেশন টু পার্টিসিপেট ইন অ্যাড্রেসিং, তারা কিভাবে এই প্রজেক্টে আসলে আপনার সাথে কন্ট্রিবিউট করতে মোটিভেট হবে এবং এটার রিলেশনশিপ সেইভাবে লিখছে। তারপর একটা ছিল জেন্ডার অ্যান্ড ডাইভার্সিটি, যেটা সে ভালো করে লিখতে পারে নাই, কারণ আপনি কিভাবে জেন্ডারকে মানে ওর খালি লিখছে মেল ফিমেল দুজনই, আসলে অনেক সময় এখানে মাইনরিটি বা ফিমেলদের বিশেষ স্পেশাল টার্গেট করা যায়, সেটা লিখতে হয়। জিওগ্রাফিক্যাল কাভারেজ, এটা কিন্তু সে লিখে দিয়েছে, এবং একটা ম্যাপ আমি বলেছি যে একটা গুগল ম্যাপ দিয়ে দিবেন যে আপনি আসলে কোন এরিয়াতে আপনার প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করতেছেন, সে দিয়েছে। তারপরে হচ্ছে লজিক্যাল ফ্রেমওয়ার্ক। লজিক্যাল ফ্রেমওয়ার্ক ইজ দা 16 সেল ম্যাট্রিক্স, যেখানে আমাদের, এটা আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিয়েছি যে গোল থাকবে, অবজেক্টিভ থাকবে, অবজেক্টিভের আন্ডারে অ্যাক্টিভিটি দিতে পারেন, অথবা অ্যাক্টিভিটির জন্য আলাদা চার্টও করতে পারেন, যে যেভাবে করে যার যেভাবে সুবিধা। আবার গুগলেও আপনি অনেক লক ফ্রেমের টেমপ্লেট পাবেন, সেখান থেকেও আপনি কপি করতে পারেন, মানে আমার এটাতে কোনো সমস্যা নাই। সে দিছে অটিটির আন্ডারে অ্যাক্টিভিটি একবারে দিয়ে দিছে, তো ওভিআই দিয়েছে প্রত্যেকটার জন্য, এবং মিনস অফ ভেরিফিকেশন, রিপোর্ট, ইভালুয়েশন রিপোর্ট, সার্ভেলেন্স রিপোর্ট, অ্যাক্টিভিটি, ড্রাগ, কি কি ড্রাগ ইউজ হয়েছে, এই ধরনের আর কি, ভাউচার টাউচার এগুলা, এবং ন্যাচারাল ক্যালামিটিসকে সে এখানে ভাবছে সবগুলাতেই তাই রাখছে। তারপরে অবজেক্টিভ 3 এর আন্ডার অ্যাক্টিভিটি, তারপরে প্রজেক্ট ডিউরেশনের গ্যানেট চার্ট দিতে হয়, গ্যানেট চার্ট, এটা হচ্ছে একটা গ্যানেট চার্ট। এই গ্যানেট চার্টে সবসময় হচ্ছে অ্যাক্টিভিটি বেস হয়, এখানে সব অ্যাক্টিভিটি গুলা দেওয়া, এবং কোন কোয়ার্টারে কোনটা করবে সেইটা এখানে দেওয়া আছে। এরপরে হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা পার্ট আছে যেখানে আপনাদের লেখা ছিল একটা অর্গানোগ্রাম দিতে হবে অ্যানেক্সারে, অথবা একটা প্রজেক্ট জব রেসপন্সিবিলিটি। সুতরাং সে দিয়েছে যে তার একজন ইডি থাকবে বা প্রজেক্ট পিডি থাকবে, ইডি বা পিডি মানে প্রজেক্ট ডিরেক্টর, তারপরে ন্যাশনাল কনসালটেন্ট, তার একজন মেডিকেল অফিসার লাগবে যেহেতু কালাচার প্রোগ্রাম সে দিয়েছে, ডাটা ম্যানেজ করার জন্য স্ট্যাটিস্টিশিয়ান লাগবে দিয়েছে, আইটি অফিসার লাগবে দিয়েছে, অ্যাকাউন্ট অফিসার লাগবে দিয়েছে, মনিটরিং ইভালুয়েশন অফিসার আমি তো এই বললাম এটা তো লাগবে, এটা দিয়েছে, ড্রাইভার লাগবে, ক্লিনার লাগতে পারে, তারপরে কুক লাগতে পারে, কেয়ারটেকার লাগতে পারে, তারপরে হচ্ছে স্টোর কিপার লাগতে পারে, অনেক হতে পারে, সিকিউরিটি গার্ড লাগতে পারে। একটা প্রজেক্ট 2-3 বছরের জন্য একটা অফিস নিবেন, তো এই ধরনের অনেক আপনার প্রজেক্ট স্টাফকে বর্ণনা করা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা পার্ট। হ্যাঁ কি না না আচ্ছা যাও আমি আসতেছি না, তাহলে এইটা একটা প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করে দিয়েছে, এর চেয়েও ভালো প্রপোজাল আছে, ইট ইজ এ নরমাল প্রপোজাল কিন্তু ইটস গুড, একটু কনস্ট্রাকশন অনেক ভালো। সো এটা আমি আপনাদেরকে দেখালাম। এখন আপনাদের কথা অনুযায়ী কি আপনার প্রেজেন্টেশন করবেন, তাই তো? এখন এই প্রেজেন্টেশনটাকেই মনে করেন যে এটাকে প্রেজেন্ট করতে গেলে আপনার তো কোনো না কোনো ভাবে এটাকে ফরম্যাটে আনতে হবে। তো আমি একটা প্রেজেন্টেশন আপনাদের দেখাতে চাচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না, একটু অপেক্ষা করেন, আমি একটু দেখে নিই। পেলাম, আমি একটা পেয়েছি, দেখি ফর্মালিটি। হুম
আমি একটা ভালো প্রেজেন্টেশন আপনাদের জন্য রাখছি, আমি খুঁজে পাচ্ছি না। যে যাই হোক, আমি আরেকটা প্রেজেন্টেশন দেখাই আমার। সো এটা একটা প্রেজেন্টেশন। তো এখানে আপনার আসলে উনি ভুল দিছে, এই জন্য আমি এটা দেখাতে চাইছিলাম না। এখানে ইমপ্লিমেন্টিং এজেন্সি, ডোনার এজেন্সি এগুলো দিতে হবে। যাক, উনি ডোনার দিয়েছেন ইউরোপিয়ান কমিশন, ওনার অ্যাপ্লিকেন্ট দিয়েছেন রেশনাল, ব্যাকগ্রাউন্ড এন্ড রেশনাল দিতে হবে। তো এটা ইজ নট এ গুড স্লাইড প্রেজেন্টেশন। আমরা এইভাবে স্লাইড প্রেজেন্টেশন আমরা সাধারণত করি না। কিন্তু প্রত্যেকটা টপিক যা 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 আপনি লিখছেন সেটা শর্ট ফর্মে দিতে হবে। যেমন ছিল প্রবলেম আইডেন্টিফিকেশন, আপনি তার প্রবলেমটিটা এখানে দেওয়া সম্ভব হয় না, কিন্তু আইডেন্টিফিকেশনটা লিখবেন এবং সেটার জন্য আপনি হাইপার লিঙ্ক করে প্রবলেমটি দেখাতে পারেন। নিড অ্যাসেসমেন্ট, তারপরে হচ্ছে প্রজেক্ট কন্ট্রিবিউশন টু রিডিউস পভার্টি, প্রজেক্টের গোল অবজেক্টিভ এখানে দেওয়া আছে, এক্সপেক্টেড আউটকাম, অ্যাক্টিভিটি গুলা কি করব। এখানে ছকে দেওয়াই ভালো, এটা হয় না। আমি যেটা দেখাচ্ছিলাম একটু আগে দেখালাম, সেই ছকটা এখানে তুলে দিলে ভালো, কি অ্যাক্টিভিটিস। আপনারা যদি ওয়ার্ড ফাইলে ছকে করে থাকেন তাহলে সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। জিওগ্রাফিক্যাল কাভারেজ, টার্গেট বেনিফিশিয়ারি কারা, এটাও ছকে দেওয়া ভালো। উনি একটা একটা করে দিয়েছে, কিন্তু এতে সবচেয়ে বেটার হচ্ছে ডিরেক্ট বেনিফিশিয়ারি কারা, ইনডাইরেক্ট, যেভাবে ছকে ছকে করবেন ওয়ার্ড ফাইলে সেভাবে যদি ছকটা দিয়ে দেন তাহলে হচ্ছে বেটার। উনি জেন্ডার ডাইভার্সিটি একবারে দিয়ে দিয়েছে। তারপরে প্রজেক্ট হাইপোথিসিস সামারি, স্ট্র্যাটেজি, কি কি স্ট্র্যাটেজি আপনি নিচ্ছেন, আপনি কমিউনিটি মোবিলাইজেশন করতেছেন, কমিউনিটি অ্যাওয়ারনেস করতেছেন, এই ধরনের, মানে আপনি যেভাবেই ওয়ার্ড ফাইলটা রেডি করবেন সেটারই একটা শর্ট ফর্ম হবে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের। যেমন অর্গানোগ্রাম ওরা দিয়ে দিছে, অনেকে অর্গানোগ্রাম দেয়, অর্গানোগ্রাম ইজ এ পার্ট অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট। রিপোর্টিং সিস্টেম কি, মনিটরিং, এবং সবই দিছিল। তো যে যাই হোক, ইট ইজ নট এ, আমি বলবো না যেটা খারাপ হবে, এটা ইজ নট এ গুড প্রেজেন্টেশন, কিন্তু প্রজেক্ট প্রেজেন্টেশন করতে গেলে এভাবে আপনাকে রেডি করতে হবে যারা করবেন। তো আমি আসলে প্রবলেমটি দেখে দিছি লক ফ্রেম, আমি এই জন্য আর দেখবো না। আপনারা যথেষ্ট ক্লাস হয়েছে, এর উপরে প্রজেক্ট প্রপোজাল যদি এখন প্রত্যেকটা আবার দেখতে চাইছে, লং টার্মের ব্যাপার, আপনারা প্রজেক্ট প্রপোজাল সাবমিট করবেন। আপনাদের আমি দেখাই দিলাম যে ফরম্যাটটা, যেটা ফরম্যাট অনুযায়ী দিতে হবে। যে ফরম্যাটটা আমি আপনাদেরকে প্রোভাইড করেছি সেই ফরম্যাটে যে প্রত্যেক পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টকে টাচ করতে হবে, সেই টাচ করে ওইভাবে করে লিখবেন। এবং এরকম অনেক ফিচার আপনি ইয়েতেও পাবেন, আপনারা গুগলেও পাবেন। সেইভাবে একটা প্রজেক্ট প্রপোজাল জমা দিবেন ওয়ার্ড ফাইল, এবং প্রেজেন্ট করার সময় সেটাকে পাওয়ার পয়েন্টে বসায় প্রেজেন্ট করবেন। এটাতে 40 নাম্বার আছে, 10 নাম্বার হচ্ছে আপনার এগুলোর উপরে, 20 নাম্বার আপনার প্রজেক্ট প্রপোজাল সাবমিশন, আর 20 নাম্বার হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এইটা পরীক্ষা কিন্তু 1 তারিখে, যেটা এটার উপরই আপনার নাম্বার ডিপেন্ড করবে। আমি কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা আর নিব না। তো যাদের যেভাবে বলতেছি তারা যদি মিস করেন তাহলে এই ডেট ফিক্স করা বারবার খুব বিরক্তিকর। তো আমি 1 তারিখে প্রেজেন্টেশন আমার জন্য টাফ হয়ে যাবে, কিন্তু আপনারা যদি ওয়েল ব্যালেন্স ভাবে করেন হয়তো বা 2 ঘন্টায় যে কটা পারি শেষ করতে পারবো। 2 ঘন্টায় ম্যাক্সিমাম আপনার হয়তো বা 6 জনেরই করা যাবে, হয়তো আরো বেশি থাকবে, আমার হয়তো বা 3 ঘন্টাও লাগতে পারে। তো সেই জন্য আপনারা আপনাদের মতো গুছায় নিয়ে আসবেন, ঠিক আছে? পরীক্ষা তো মনে হয় কবে যেন ছিল, 22 তারিখে সম্ভবত। ম্যাম 22 তারিখে। হ্যাঁ, ম্যাম 22 তারিখে আমাদের রিসার্চ পরীক্ষাও ছিল। কিসের? ম্যাম রিসার্চ প্রপোজাল, রিসার্চ মেথোডোলজি ম্যাম আগের কোর্সের। ওইটা এখন আমি কিছু করতে পারবো না, ওইটা আমি জানি না। কারণ হচ্ছে যে রিসার্চ মেথোডোলজি তো ব্যাকলগের পরীক্ষা, সেটা যদি এখন রেগুলার ব্যাচের পরীক্ষার সাথে হ্যাম্পার করে তাহলে তো কিছু করার নেই। এখানে আপনি একা না তো, এখানে আপনারা তো অল্প কয়েকজন, আর এখানে আমার স্টুডেন্ট হচ্ছে 34, হয়তো 2 জন না দিতে পারে, 32 স্টুডেন্টের যেটা সুবিধা সেটাই করতে হবে। পরীক্ষা তো 2 বার নেওয়া যাবে না, একবারই নিতে হবে। হুম, আমরা তাহলে কি করতে পারি ম্যাম? সেটা তো আমি বলতে পারতেছি না এখন, কারণ আমার 9 তারিখে পরীক্ষা আছে, 14 তারিখে পরীক্ষা আছে, 22 তারিখে এনসিডির তো পরীক্ষা আছে, পরে ব্যাচেলর পাবলিক হেলথের পরীক্ষা আছে, এই এক্সট্রা টাইমটা সকাল বিকাল করে করা সম্ভব কিনা, সকাল বা এক্সট্রা ডিপার্টমেন্টাল কোর্সের পরীক্ষা আছে, মানে একটা দুইটা না যে আমি হট করে ডেটটা চেঞ্জ করলাম আর হয়ে গেল। আমার তো 29 তারিখ পরীক্ষা আছে, 4 তারিখে ফেব্রুয়ারি পরীক্ষা, আমাদের 6টা পরীক্ষা নিতে হবে, এইভাবে ব্যালেন্স করে নিছি। কারণ আপনাদেরও না হলে একটার সাথে একটা অ্যাটাচ হয়ে যায়। আপনাদের তো 14 তারিখেও আছে, 22 তারিখেও আছে, 28 তারিখেও আছে, 4 তারিখেও আছে, আমি এই পরীক্ষার ডেট এটা কোথায় নিব? তা আসলে আমার আর ফেব্রুয়ারিতে 4th সেমিস্টার শুরু হয়ে যাবে এনসিডির জন্য, আপনাদের তো নেই। আর আমাদের থিসিস, সরি, 3rd সেমিস্টার শুরু হবে।
আপনাদের তো থিসিস পার্ট শুরু হবে আর কি, আমাদেরও 3rd সেমিস্টার থেকে। এখানে আসলে গ্যাপ দিলেই মুশকিল। আমি 22-এরটা 22 তারিখ কি বার পরে? ম্যাম শুক্রবারই ও তাইলে তো আরোই বদলানো সম্ভব না। শুক্রবার তো আর নাই। শুক্রবার তো গ্যাপ পড়ে গেছে অনেক। জি ম্যাম। শুক্রবারটাই তো সমস্যা। শুক্রবার তো 4টা, এর মধ্যে সব পরীক্ষাই শেষ করতে হচ্ছে। আর প্রেজেন্টেশন না হলে তো আর আমি পরীক্ষা নিতে পারছি না। ডেফিনিটলি আমার 1 আর 8-এ প্রেজেন্টেশন শেষ করে, প্র্যাকটিক্যাল শেষ করে পরীক্ষা নিতে হবে। তো 22 তারিখেও পরীক্ষা আছে, 14, 15 2 দিনই পরীক্ষা আছে। আপনাদের বোধহয় 14 তারিখে আছে, 15 তারিখেও একটা আমার অন্য একটা পরীক্ষা আছে। তাহলে 22 তারিখে, এরপর 28-এও পরীক্ষা আছে আমি যতদূর জানি, বৃহস্পতিবার। 14 তারিখে কার ম্যাডাম? ওদেরই আছে পরীক্ষায়, এই যে এনসিডির 14 জন। আমাদের পরীক্ষা আছে। আচ্ছা আচ্ছা। সবই পরীক্ষায়, মানে পরীক্ষার ডেটই ফেব্রুয়ারিতে একেবারে সব হয়ে রয়েছে। তো এই জন্য আমাদের ফার্স্ট উইকেও একটা পরীক্ষা আছে। ওই এনসিডি স্টুডেন্ট না, আমাদের তো আরো স্টুডেন্ট আছে না প্রত্যেক সেমিস্টারে। তো এখন এত ম্যানেজ করা তো মুশকিল হয়ে যাবে। আমাদের একেবারে 8 থেকে শুরু হবে, একেবারে টানা আরেক মাসের 4 তারিখ পর্যন্ত। তো 6টা না 7টা পরীক্ষা। এই জন্য আমি এখন আর চিন্তা করতে পারতেছি না যে ওইভাবে 22 তারিখে কোথায় নিব। আর তাছাড়া শুক্রবার না পেলে আরেক শুক্রবার জন্য অপেক্ষা করতে হবে, কারণ এখানে তো সবাই চাকরি বাকরি করে। শুক্রবার ছাড়া তো সকালে কেউ ফ্রি থাকে না। এতগুলা স্টুডেন্টের ভাইবা নিতে অনেক সময় লাগবে, মিনিমাম 3 ঘন্টা দরকার। সো আমার মনে হয় যে ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। আপনারা যে এই প্রজেক্ট প্রপোজালটা আমি দেখিয়েছি, এটা খুব ভালো একটা প্রজেক্ট প্রপোজাল। ম্যাডাম দেখি লাইনে নাই। তাহলে প্রজেক্ট প্রপোজাল স্লাইডও তৈরি করতে হবে না? জি আপু। আমরা কবে দিব আপু? তানিম আপু জানি না, আমরা 22 এর আগে দেব। আমাদের মানে গ্রুপ অনুযায়ী দিব না নাকি? আগামী মাসের 22 তারিখের আগে? না না না, তারিখে দিতে হবে মনে হয় আমাদের। 22 তারিখের আগে 9 তারিখে এক্সাম আছে তো, 9 তারিখে এক্সাম আছে। 8 তারিখে সম্ভব না। আর আমার মনে হয় আজকে ম্যাডামের কাছ থেকে জেনে নিতে হবে। ম্যাডাম তো আমাদেরকে জানাইতে বলছিল আপু। তাহলে কবে দিতে চাও বলো? ম্যাডাম তো 8 তারিখে ধরে রাখছে মনে হয়। সিঙ্গেলি হবে না, প্রজেক্ট সবার সিঙ্গেল করতে হবে। হ্যাঁ, ওই ম্যাডাম আমাদেরকে বললো না যে আমরা যাতে ম্যাডামকে জানাই যে কবে করতে পারবো আমরা। আর ইমাপু বলছিল 22 তারিখের আগে যে কোনো তারিখে পারি না? কবে? 16 তারিখে। আচ্ছা কথা বলে 14 তারিখ 15 তারিখ আমরা গ্রুপে কথা বলবো না এটা নিয়ে। শেষ করে পরে 14 তারিখ তো বৃহস্পতিবার, 15 তারিখ আমরা করি শুক্রবার। আমাদের তারিখ পড়ে আছে না? 15 তারিখ আমাদের কি পরীক্ষা? আমাদের তো 14 তারিখ পরীক্ষা। সেই তো 14 তারিখ 15 তারিখ ফারাজ ম্যাডাম ওটা করছেন, আমাদের ইন্ট্রোডাকশন কিন্তু শেষ।
ম্যাডাম কিন্তু আর আসবেন না ম্যাডাম, ওই যে ল্যাপটপে কি যেন প্রবলেম হয়েছে। আমরা লিভ নিব তাহলে সবাই। সালাম আলাইকুম রাজু ভাই। না কথা হলো যে 1 তারিখে 1-2 তারিখে কি দেওয়া সম্ভব সবারই? রাজু ভাই মানে প্রেজেন্টেশন ভাইয়া 1 তারিখ ম্যাডাম বলছিলেন যে আরসিএস আর হচ্ছে আপনাদেরটা নেবে। হ্যাঁ রাজু ভাই। হ্যাঁ বলো যাই। ভাইয়া 1 তারিখে সম্ভব না ভাইয়া, আপনি পিছান। আমাদের কমিউনিটি ইন্ডাস্ট্রি আমরা যারা আছি ভাইয়া, কারণ আমরা তো দুজন আছি, আমি খুব প্যারার মধ্যে আছি, বুঝতেছেন তো, সবই তো জানেন ভাইয়া। হ্যাঁ এটা 8-10 তারিখের পরে করেন কাইন্ডলি। সেটাই তো কথা, সামনে তো সময় নাই, 1 তারিখ তো সময় নাই তো। আমি এখনো কিচ্ছু করতে পারি ম্যাডাম না। আমাদের ওই ফরম্যাটটা একটু চাইলে আমার একটু ইজি কাজটা করতে। ভাইয়া এখন সিডি কয় তারিখে নিতে যাচ্ছেন আজিজ ভাইয়া? আমি তো মাথায় আসতেছে না, সময় তো নাই। আজকে তো 27 তারিখ, 28, 29, 30, 31। আমাদের 15 তারিখ পরীক্ষা কি ফিক্স হয়ে গেছে? হ্যাঁ আপু আমাদের 15 তারিখ পরীক্ষা। কালকে আমি স্যারকে ফোন দিয়ে ওটা ফিক্সড করে ফেলবো। ওই সাবজেক্টটা কতদিন রাখবো ওইভাবে। আমাদের তো আবার অ্যাসাইনমেন্ট করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। আপু আমরা গ্রুপে এটা নিয়ে কথা বলবো না। হ্যাঁ অ্যাসাইনমেন্টের কথা, সরি প্রেজেন্টেশনের কথা যেহেতু এখনো স্যার কিছু বলেন, আমরা চুপ থাকি। ওকে ম্যাডাম যদি সেই দিন ধরে বসে যে আজকে প্রেজেন্টেশন দাও, তখন না আপু এটা কখনোই বলবে না, কোর্স ইনচার্জ তো স্যার। তাহলে তো পলাশ স্যারের ওটাও আছে। পলাশ স্যারের তো কোনো খবরই নাই, ওটার আদৌ কি অ্যাসাইনমেন্ট আছে? জানি না আপু, স্যার আমাকেও কিছু জানাই নাই। আচ্ছা আমরা লাবিদা। জি আপু। আমাদের আর্টিকেলের কি অবস্থা? আপু আমি তো আপনাদেরকে বলছি যে আমার মানে খুব বাজে অবস্থা যাইতেছে। আচ্ছা সবার না একটা গ্রুপ কল করার কথা ছিল, মিটিং, ওটা না করে কিছুই তো বুঝতেছি না। আমরা করছিলাম আপু, আপনারা ওই দিন মনে হয় ছিলেন না। ওই কি বলে ওই অ্যাবস্ট্রাক্ট মনে হয় আপনার উপর যেভাবে ভাগ করা আছে ওইভাবেই করার কথা ছিল সবার। মানে আমি অ্যাবস্ট্রাক্ট বানাবো? হ্যাঁ আচ্ছা আমাদের পরীক্ষাগুলা ডেটটা কি একটু কাইন্ডলি বললে ভালো হতো ভাই। 9 তারিখ, 14, 22, 28 আর 4 তারিখে গ্লোবাল হেলথ। গ্লোবাল হেলথ আর পিছানো যায় না ভাই, পিছায় না, আমি মরে যাব না হইলে একদম মারছে। আচ্ছা আর এগুলো অ্যাসাইনমেন্টগুলোই তো আমাদের ঝামেলা করবে। আপু পিছাইলে মার্চে নিয়েন, ফেব্রুয়ারির মধ্যে নিয়েন না আপু। আচ্ছা শাহনাজ ম্যাডামের সবগুলো লেকচার তো পাইনি। লাবিদা, এর আগের বারের মতো লেকচার গুলো ওই যে তুমি জিপে করে আমাদেরকে দাও না, আমি তো কোনো লেকচারই ঠিক মতো পাইনি। আপনারা মাসিকি স্যারেরটা পাইছেন? এই আমি একটু আগে পাঠাইছি। হ্যাঁ ওটা পাইছি। তুমি ওই যে এর আগের বার যেমন জিপ করে দিছিলা না আমাদেরকে? হ্যাঁ লাবিদা ওইভাবে দিলে আমাদের জন্য উপকার হয়। জানেন না বলছি সবগুলো লেকচার আমাদেরকে জিপ করে পাঠাইলে আমরা জিপ করে পাঠাও, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ কোনটা বিশেষ করে সাবজেক্ট ওয়াইজ জিপ করে পাঠাতে হবে। আচ্ছা আমাকে একটা দিন টাইম দেন, আমি কালকে বা পরশুর মধ্যে ইনশাআল্লাহ পাঠাই দেব না আপনাদেরকে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর একটা জিনিস, একটুখানি শাহনাজ ম্যাডামকে বলো না সাজেশন দিতে। হ্যাঁ আর ওই আমি শুনেন প্লিজ গ্লোবাল হেলথ আপনারা প্লিজ ফেব্রুয়ারিতে 4 তারিখে না হইলে মার্চে নিয়েন, কোনোভাবে অন্য দিন নিয়েন না। ম্যাডাম যদি আমাদের কথা শুনতো তাহলে তো হইছিলই। না ম্যাডাম তো 4 তারিখ বলে দিছে, এখন যদি পিছানো লাগে প্লিজ আপু মানে অন্য ডেট করেন না, আমি বিপদে পড়ে যাব পুরো। ম্যাডাম যে 4 তারিখ এটা 4 তারিখ নেবে হিসাবেন। আচ্ছা আমরা মনে লিভ নেই না, ম্যাডাম আর জয়েন করবে না। হ্যাঁ জয়েন করবে না, আমরা লিভ নেই।
ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া ওকে আল্লাহ হাফেজ ওকে আচ্ছা আল্লাহ হাফেজ। হাফেজ